হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে সবাই অনেক অনেক ভালো আছেন। পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে আপনারা যারা 2025 এবং 2026 শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে যেভাবে ক্লাস অনুষ্ঠিত হয় আপনারা জানেন। আপনাদের জন্য আপনাদের অ্যাডমিশন যাত্রাকে আরো সহজ এবং প্রাণবন্ত করতে এবং কিভাবে আসলে চান্স পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে গাইডলাইন দেওয়ার জন্য যথারীতি যেভাবে ক্লাস অনুষ্ঠিত হয় তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি এবং আপনাদের জন্য বলে রাখি, পালস কিন্তু আপনাদের জন্য একটা বিশাল জিনিস নিয়ে হাজির হয়েছে, যেখানে কিন্তু আপনি খুব সুন্দরভাবে মানে একেবারে ফ্রি নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে সম্পন্ন করা যায় এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে কথা হবে। ওকে, সো পালস কিন্তু আপনাদের জন্য এই ক্লাসগুলোর আয়োজন করতেছে যাতে আপনারা, আমাদের যে সকল শিক্ষার্থীরা আসলে বিভিন্ন কারণে একটা গাইডলাইনের অভাবে ভোগে, এরকম অগণিত শিক্ষার্থী আছে, তো তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদেরকে আমরা কিন্তু ফ্রি গাইডলাইনের যে ক্লাসগুলো আছে সেগুলো তো কন্টিনিউ করবই, আরও বেশি রেগুলার করব। সো আপনারা সবাই কাইন্ডলি একটু যুক্ত হয়ে যান এবং যুক্ত হয়ে যাওয়ার পর আমাকে একটু কাইন্ডলি মেসেজ করবেন। মেসেজটা কি দিবেন ভাইয়া, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন সেটা আমাকে একটু জানাই দিবেন ভাইয়াকে, এবং সেই সাথে সাথে আমাকে জানাবেন যে ভয়েসটা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, পিছনে যে স্মার্ট বোর্ড আছে সেই বোর্ডটা আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি পূর্ণিমা যুক্ত হয়েছে, তানহা যুক্ত হয়েছে, সামিরা যুক্ত হয়েছে, উম্মে জান্নাতুল যুক্ত হয়েছে, ইশরাত সুমাইয়া যুক্ত হয়েছে, তিলোত্তমা সুমি, মাইমুনা ইসলাম যুক্ত হয়েছে, তাইবা খানম, মিলি রহমান। আসসালামু আলাইকুম দিছো সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আশা করি যে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো তোমরা সবাই কাইন্ডলি একটু দ্রুত যুক্ত হয়ে যাওয়া। যুক্ত হয়ে যাওয়ার পর তোমাদের পরিচিত অনেক আসলে বন্ধু বান্ধবী অনেক থাকে, তাই না, যারা আসলে নার্সিং পরীক্ষা দিতে চায় বা তোমাদের বিভিন্ন তোমাদের আসলে যারা আছে টাইম লাইনেও কিন্তু শেয়ার করে দিতে পারো, কারণ আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ একটা ক্লাস হতে চলেছে। কারণ আমি তোমাদেরকে বলতে পারি আজকের ক্লাসে আমি যতটুকু পড়াবো এখান থেকে 4 থেকে 5টা মার্ক তোমরা কিন্তু কমন করে চলে যেতে পারবো। ওকে, তো সবাই একটু যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে যাওয়ার পর ভাইয়াকে অবশ্যই একটু জানাবা যে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো, আমাদের কোন কোন জায়গা থেকে স্টুডেন্ট আছে সেটা অবশ্যই আমরা একটু জানতে চাই। উম্মে জান্নাতুল যুক্ত হয়েছে নওগাঁ থেকে। নওগাঁ খুবই ভালো একটা শহর, গিয়েছি আমি ওইখানে। তারপর আছে ফাভিয়া জান্নাত লোপা যুক্ত হচ্ছে সিলেট থেকে। চমৎকার একটা শহর, 360 দেশ, বাংলাদেশের সাইবার সিটি বলা হয় সিলেটকে। এরপরে যুক্ত হয়েছে উম্মে জান্নাতুল নওগাঁ থেকে। নওগাঁ থেকে দুইজনকে পেয়ে গেলাম। চট্টগ্রাম থেকে, চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়। সেই সাথে আরেকটা কথা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, 12 আউলিয়ার দেশ বলা হয় চট্টগ্রামকে, তাই না? কৃপাদেব চট্টগ্রাম থেকে, ভেরি গুড, সাবাস, থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা যুক্ত হয়েছো। এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই, কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করবা। আমরা কিন্তু ধারাবাহিকভাবে আস্তে আস্তে তোমাদের কমেন্টগুলো কিন্তু আস্তে আস্তে আলোচনা করব, তোমাদের কমেন্ট দেখে তোমাদের কমেন্টের উত্তরগুলো দিব। সো ফারিহা ফারজানা যুক্ত হয়েছে বরিশাল থেকে, তানহা যুক্ত হয়েছে ময়মনসিংহ থেকে। সো ফারিহা ফারহাজানা বরিশাল, বরিশাল কোন নদীর তীরে অবস্থিত ফারিহা ফারজানা অবশ্যই একটু বলে দিবা, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসে। বরিশালের আদি নাম কি? চন্দ্রদ্বীপ, এটা কিন্তু পরীক্ষায় বিসিএস এ কিন্তু আসছে, ঠিক আছে? সো কতটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো বুঝতেই পারতেছো। নোয়াখালী, যেখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থিত, যেখানে বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্র বা বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র, এই কেন্দ্রগুলো কিন্তু বাংলাদেশ কৃষি মানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ওইখানে আর কি অবস্থিত। এছাড়া ত্রিশাল এলাকায় রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, তোমরা জানো, ময়মনসিংহের। ওকে, সো আমার সাথে কামরুন নাহার কামুনা যুক্ত হয়েছে। তিলোত্তমা শিবে, যে আপনাকে চিনলাম না তো, আচ্ছা ঠিক আছে। জান্নাত আলম নোয়াখালী থেকে। নোয়াখালী তো আমরা জানি, নোয়াখালী সেই আছে হানি। সো নোয়াখালী থেকে তারা যুক্ত হয়েছে। নোয়াখালী খুবই সুন্দর একটা জেলা এবং তারা নিজেদেরকে বিভাগ বলার জন্য অবশ্যই উদগ্রীব, তাই না? অবশ্যই নোয়াখালী বিভাগ হোক, এটা আমরাও চাই। সাদিয়া পটুয়াখালী থেকে। পটুয়াখালীকে কি বলা হয়? সাগর কন্যা, তাই না? টাঙ্গাইল জেসমিন জাহান টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল তো আসলে জিআই পণ্যের সবই মনে হয় টাঙ্গাইল দখল করতেছে। টাঙ্গাইলের রসগোল্লা, টাঙ্গাইলের শাড়ি, ইত্যাদি ইত্যাদি কত কিছু রয়েছে টাঙ্গাইলে, তাই না? এরপরে রয়েছে দিনাজপুর থেকে। দিনাজপুর, দিনাজপুর অনেক বড় একটা শহর এবং খুব চমৎকার একটা শহর, বিশেষ করে লিচুর জন্য তো খুবই বিখ্যাত, তাই না? সবাই একটু যুক্ত হয়ে যাও দ্রুত। সিরাজগঞ্জ থেকে যুক্ত আছে বাংলাদেশের সবচাইতে বড় গোচারণ বাতান, সেটা কিন্তু সিরাজগঞ্জে অবস্থিত। তন্নি যুক্ত হয়েছে। সবাই একটু যুক্ত হয়ে যাবা এবং সেই সাথে সাথে কি করবা বলো তো, ক্লাসটা কিন্তু অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দেবা, মেনশন করে দাও বন্ধু বান্ধবদেরকে। যারা এখনো পর্যন্ত মেনশন করো নাই তোমরা কিন্তু একটু মেনশন করে দিবা বন্ধু বান্ধবদেরকে। ওকে, বৈশাখী যুক্ত হয়েছে ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ, সেখানে কিন্তু সবচেয়ে বেশি কি উৎপাদন হয় এই মুহূর্তে? ঝিনাইদহ সবচেয়ে বেশি সম্ভবত হচ্ছে তুলা, তুলা উৎপাদনের ক্ষেত্রে যশোরকে ছাড়াই গিয়েছে ঝিনাইদহ, ঠিক আছে? অদিত্রী রয় চাঁদপুর থেকে। সো চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি, তাই না? ইলিশের বাড়ি বলা হয় চাঁদপুরকে। ওকে, সো সবাই একটু যুক্ত হয়ে যাও এবং আজকে খুব চমৎকার একটা ক্লাস অনুষ্ঠিত হবে। তোমাদের জন্য একটু বলে রাখি,
আমরা আজকে তোমাদের আগেই ঘোষণা দিই, আমাদের এখান থেকে যারা সর্বোচ্চ পরিমাণ সঠিক উত্তর দিবে এবং সেই সাথে সাথে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে, তাদের ভিতর থেকে 3জনকে আমরা আজকে গিফটেড করব। দ্যাটস মিনস আমরা কিছু একটা গিফট তোমাকে আজকে দিব। সো সেটা আমি উইথড্র রাখি। কি গিফট দেওয়া হবে সেটা অবশ্যই তোমার জন্য খুব ইফেক্টিভ হবে, তোমার পড়াশোনার ক্ষেত্রে খুবই কার্যকরী হবে। এরকম কিছু কোনো গিফট তোমাদেরকে ইনশাল্লাহ দেওয়া হবে। ওকে, সো তোমরা কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। আজকে যে কোশ্চেনগুলো করবো এই কোশ্চেনগুলো কিন্তু অ্যানালাইসিস করে সুন্দর করে বুঝে যেতে হবে। সবচাইতে বড় কথা হচ্ছে আমরা সাধারণত আসলে গদবাঁধা ধরনের নিয়ম কানুন রেখে যে পড়াশুনো, সেই পড়াশুনো থেকে বের হয়ে এসেছি। বের হয়ে এসে আমরা এখন কি চাচ্ছি জানো? আমরা এখন চাচ্ছি সৃজনশীল টাইপের, যেটা তোমার নার্সিং পরীক্ষায় সরাসরি ভাইয়া আসবে। ওকে, সরাসরি আসার মতো। আমি বিগত সালের কোশ্চেন ধরে ধরে সবকিছু শেষ করলাম, বাট এটা তোমার জন্য কিন্তু খুব ইফেক্টিভ কিছু হবে, বিষয়টা কিন্তু এমন না। কারণ বিগত সালের কোশ্চেন যে আসবে এটা তোমরা সারা জীবন ধরে পড়তেছো। সেকেন্ড টাইমার যারা ছিল তারা সারা জীবন ধরে কানের মধ্যে গেছে। ফার্স্ট টাইমার যারা ছিল তারা জীবনের প্রথমে এসে দেখে নিছো যে নার্সিং এর কোশ্চেন কেমন। এখন আজকে আমরা যে জিনিসটা আলোচনা করবো, এই তো ফারিয়া ফারজানা বলছে কীর্তনখোলা নদীর তীরে অবস্থা। ভেরি গুড, সাবাস, এ তো অনেক সুন্দর পারো তোমরা, উত্তরগুলো দিয়ে দিচ্ছ। তো সবাই একটু কাইন্ডলি দ্রুত শেয়ার এবং মেনশন করে দাও এবং বন্ধু বান্ধবদেরকে জানাই দাও যে আজকে একটা চমৎকার ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। তো চমৎকার ক্লাসে চমৎকার ভাবে যাতে সবাই চলে আসে। ওকে, তো আজকে তোমরা জানো সাম্প্রতিক সময় নিয়ে আমাদের বেশ কিছু ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। সেই সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে আমরা যদি ভুল না করি, নার্সিং অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে একটু বলে রাখি তোমাদের, এটা একটু বলে রাখি, এটা একটা সিকোয়েন্সটা হচ্ছে এক বছর সাম্প্রতিক বেশি আসে, আর এক বছর ধরো যে স্বাভাবিক যে জিকে আছে সাম্প্রতিক, আর এক বছর আছে স্বাভাবিক জিকে। এইভাবে কিন্তু চক্র আকারে আসে, বুঝছো? তো গত বছর যেটা দেখা গেছে স্বাভাবিক জিকে, যত বছর যেটা দেখা গেছে ভাইয়া স্বাভাবিক জিকে কিন্তু আসছিল, বুঝছো, বেশি আসছিল। সো তাইলে বলো তো এই বছর কি আসতে পারে? এই বছর কিন্তু সাম্প্রতিক থেকে একটু বেশি কোশ্চেন আসতে পারে। ঠিক আছে ভাইয়া, এই বছর কিন্তু সাম্প্রতিক থেকে একটু বেশি কোশ্চেন আসতে পারে। তোমরা জানো এই সময়ের ভিতর অনেক ঘটনা ঘটে যাবে। তোমাদের পরীক্ষার আগে আমরা আরো বেশি বেশি আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, বা এক্সাম কি হবে এই মান্থে? এ মান্থে হওয়ার আর কোনো পসিবিলিটি আমার কাছে আর মনে হচ্ছে না, বাট খুব দ্রুত তোমাদের এক্সাম কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, খুব দ্রুত হয়ে যাবে। সো মিটিং হইলে বা কোনো একটা কথা উঠলে ইনশাল্লাহ ভাইয়ারা জানবে, আর ভাইয়ারা জেনে সর্বপ্রথম কাদেরকে জানাবে? পালসে যারা যুক্ত আছে, পালসের যারা স্টুডেন্ট আছে তাদেরকে জানাবে, বাইরের কাকে কেন জানাবে? ওকে, সো চলো আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করে দিই। সবাই একটু কাইন্ডলি শেয়ার এবং মেনশনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবা। সো আজকে আমি প্রথম একটা কোশ্চেন নিয়ে আলোচনা করতে আসছি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে ফ্যাসিবাদের জনক কাকে বলা হয়? ফ্যাসিবাদ যেই শব্দটার সাথে আমরা রিসেন্টলি খুব পরিচিত, এই ফ্যাসিবাদ এর জনক কাকে বলা হয়? জোসেফ স্টালিন, অ্যাডলফ হিটলার, কাইজার, বেনিতো মুসোলিনি। বলো তো ভাইয়াকে একটু জানাই দাও তো ভাইয়া কোনটা সঠিক উত্তর হতে পারে। সবাই কিন্তু একটু কমেন্ট করবা, ঠিক আছে? সবাই, ভুল হোক সঠিক হোক আমাদের ভুল হবে, আমরাও তো ভুল করি, ভুল হবে না কেন, তাই না? সাম্প্রতিক থেকে কিন্তু কোশ্চেন বেশি আসবে, এটা বলে দিলাম। তো দেখো এখানে ব্যক্তির ছবি কিন্তু অলরেডি দিয়ে দিছে। তারপর একটু বলে দিই ফ্যাসিবাদের জনক কাকে বলা হয়। ফ্যাসিবাদের জনক কাকে বলা হয়? মেহেরিন নাহার মিনু বলছে ডি, মনিফার রহমান বলছে অ্যাডলফ হিটলার, ফারিহা ফারজানা বলছে ডি, তিলোত্তমা সুমি বলছে এ, জোসেফ স্ট্রালিন, তাইবা খানম বলছে এ, সুরভি বলছে ভি, আর কে কেছো শিরিন শারমিন, শারমিন বলছে ডি, উম্মে জান্নাতুল ভি বলছে। ভেরি গুড, সবাই একটু শেয়ার করে দাও। কে কে শেয়ার করছো একটু ভাইকে জানাই দাও তো, কে কে শেয়ার করছো, আর কে কে এখনো শেয়ার করো নাই তারাও একটু শেয়ার করে দিবা। পালসের সাথে থাকবা, ঠিক আছে ভাইয়া? তো সবাই একটু শেয়ার এবং মেনশন করে দাও। কে কে শেয়ার করছো ভাইয়াকে একটু জানাই দাও। ওকে, ভাইয়াকে একটু জানাই দাও। ইনশাল্লাহ তোমাদের সাথে শেষ পর্যন্ত কিন্তু থাকা লাগবে। খুবই ইফেক্টিভ এবং খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু টপিক নিয়ে কিন্তু কথা বলবো। ওকে, তো দেখো ফ্যাসিবাদ শব্দের প্রবর্তক কে, বা ফ্যাসিবাদ এই শব্দটা আসছে কোন জায়গা থেকে, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা কিন্তু বেশ কিছু চাকরির পরীক্ষায় রিসেন্ট টাইমে তো আসছে, সব জায়গা থেকে আসছে, সব জায়গা থেকে আসতেছে, বুঝছো? তো কতটা গুরুত্বপূর্ণ একটু চিন্তা করো। তো ফ্যাসিবাদ শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো একটু জাস্ট আমি তোমাকে একটু ধারণা দিই। ফ্যাসিবাদ শব্দটা প্রথম আলোচনায় আসছে ইতালির যে প্রধানমন্ত্রী ছিল, ইতালির প্রধানমন্ত্রী বেনিতো মুসোলিনি থেকে। কি জন্য থেকে? বেনিতো মুসোলিনি থেকে প্রথম আসছে, ইতালির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এই বেনিতো মুসোলিনি থেকে প্রথম এই শব্দটা প্রবর্তন হয়েছে। অ্যাডলফ হিটলার তিনি কে ছিলেন? অ্যাডলফ হিটলার ছিলেন আছে জার্মানির চ্যান্সেলর। এই অ্যাডলফ হিটলারের যে বাহিনী ছিল সেই বাহিনীটার নাম কি বলতো? নাৎসি বাহিনী। দ্বিতীয়
বিশ্বযুদ্ধটা ঘটার জন্য সবচাইতে বড় দায়ী হয়েছে অ্যাডলফ হিটলার আর বেনিতো মুসোলিনি। কেন ঘটছিল জানো? এরা কি করতো, এই বর্তমানে ট্রাম্প যেমন করতেছে জায়গা জমি দখল করে নেওয়া, এরাও তেমন জায়গা জমি দখল করে নিচ্ছিল। এই জায়গা জমি দখল করে নেওয়ার দরুন, এই জায়গা জমি দখল করে নেওয়ার দরুন ভাইয়া কি হয়েছে, এদের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে। বুঝছো কি বলছি? তাহলে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল হোতা কে ছিল? অ্যাডলফ হিটলার। আর কে? বেনিতো মুসোলিনি। বুঝছো? একজন ইটালির, একজন জার্মানির, একজন ইটালির, একজন জার্মানির। গেস্টাপো বলে একটা শব্দ আছে, গেস্টাপো, এটা হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা। এটা কিন্তু অ্যাডলফ হিটলারের তৈরি করা, অ্যাডলফ হিটলারের তৈরি করা। বাট ভাইয়া, বাট আমাদের পরবর্তীতে আমাদের এই অ্যাডলফ হিটলার সে কিন্তু মারা গেছিল। বুঝছো? বেনিতো মুসোলিনি ওর পদত্যাগ হয়, মারা যায়, মেরে ফেলা হয়। সো এখান থেকে মনে রাখবা ফ্যাসিবাদ শব্দের প্রবর্তক কিন্তু অ্যাডলফ হিটলার না, অ্যাডলফ হিটলার না। অ্যাডলফ হিটলার কি না? অবশ্যই না, অ্যাডলফ হিটলার না। কে? বেনিতো মুসোলিনি। মনে থাকবে। এই যে ছবিটা একটু দেখে নাও ভাইয়া, বেনিতো মুসোলিনির একটা সুন্দর ছবি তোমাদের সামনে নিয়ে আসছে, দেখছো? সুন্দর ছবিটা একটু সুন্দর সুন্দর করে দেখে নাও, সুন্দর করে দেখে নাও, ঠিক আছে? কার কার পছন্দ হলো একটু বলে দেও ভাইয়া, ছবিটা দেখে কার কার পছন্দ হলো একটু বলে দেও, ঠিক আছে? পছন্দ হয়? ছবিটা দেখে পছন্দ হয়? মেয়েদের পছন্দ হয়? বলো। এবার দেখো আমরা এখান থেকে জাস্ট একটু সুন্দর করে আলোচনা করে ফেলি, তাহলে বুঝতে পারবা। বেনেতো মুসোলিনি 29শে জুলাই 1883 সালে জন্মগ্রহণ করেন এবং 1945 সালে তিনি মারা যান। তিনি একটু ইতালীয় রাজনীতিবিদ এবং সাংবাদিক। ইতালির ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী এক নায়ক মানে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল বেনিতো মুসোলিনি উত্তর ইতালির মানে গ্রামে একজন ইতালীয় পার্টিজানের হাতে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়। অর্থাৎ আদালতে তাকে কিন্তু মেরে ফেলা হয়েছিল। বুঝছো? কত সালে? একে কিন্তু বিচার করা হয়েছে 1945 সালে। 1945 সালে তাকে ফাঁসির মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসির মৃত্যুদণ্ড দেওয়া হয়। অলরেডি আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি 130 জন শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে। তো তোমরা যদি আমাদের সাথে থাকো এবং যদি আরেকটু বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করো, আজকে স্টুডেন্ট সংখ্যা ইনশাল্লাহ 150 হয়ে যাবে, ইনশাল্লাহ 150 পার হয়ে যাবে এক্ষুনি, ঠিক আছে? সো আমার ভাইয়া এবং আপু যারা আছে তারা যদি ভালোবাসা দেয় তাহলে কি হয়ে যাবে বলো তো? পার হয়ে যাবে। সো চলো পরের কোশ্চেনটা তাহলে একটু সলভ করে ফেলি। মুসোলিনের পরের কোশ্চেন, চীনে চলে আইছি। ইতালি থেকে সোজা একদম প্লেনে করে কোথায় চলে আসছি? চীনে। চীনের অর্থায়নে বাংলাদেশের কোন জেলায় হাসপাতাল তৈরি করা হবে? চীনের অর্থায়ন, চীন সরকার বলছে আমরা একটা হাসপাতাল বানাবো। এটা হচ্ছে কি? চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। দেখো কি সুন্দর একটা হাসপাতাল হবে, 1000 শয্যা বিশিষ্ট। এই চীনের যে অর্থায়নে বাংলাদেশের কোথায় হসপিটাল তৈরি করা হচ্ছে? নীলফামারীতে, লালমনিরহাটে, বরিশাল এবং কুড়িগ্রামে। বলো তো ভাইয়াকে একটু জানাই দাও তো কি হবে? এই তো অনেকে উত্তর দেওয়া শুরু করছে। রিমো আক্তার বলছে এ, মেহেরিনার মিনু বলছে এ, তানজিলা ইসলাম বলছে এ, আর কেসো ফারিয়া ফারজানা বলছে এ, লিয়া বলছে লিয়া বলছে নীলফামারী। ভেরি গুড, সাবাস। আমার জেলা নীলফামারী। ওকে, আমার জেলা নীলফামারী। তোমাদের জেলা তোমার জেলা আছে কি? নীলফামারী। ওকে। তিলোত্তমা সুমি, মনিফা রহমান, নীলফামারী, কামরুন নাহার, কামরুন বলছে এ। সবাই পারতেছে। কি সহজ হয়ে গেল নাকি? বেশি সহজ হয়ে গেল নাকি কোশ্চেনটা? সবাই পারে, এত পারলে তো কা হবে না, এত পারলে তো সহজ হয়ে গেছে। ওকে, সো ভেরি গুড, সাবাস। অনেকের উত্তর হচ্ছে, ভেরি গুড। সবাই একটু কমেন্ট করে জানাই দাও, ভাইয়াকে কমেন্ট করে জানাই দাও। যারা কে কে শেয়ার করছো সেটা আবার একটু জানাই দিবা। যারা এখনো শেয়ার করো নাই তারা কি করবা বলো তো ভাইয়া? তারা কি করবা? একটু শেয়ার করে দাও, শেয়ার করে দাও, মেনশন করে দাও বন্ধু বান্ধবদেরকে। যারা এখনো পর্যন্ত শেয়ার এবং মেনশন করো নাই, অবশ্যই শেয়ার এবং মেনশন করবা। খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ একটা ক্লাস হচ্ছে তোমাদের জন্য আজকে। খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু টপিক নিয়ে কিন্তু আলোচনা হবে, ঠিক আছে? বেশ কিছু টপিক নিয়ে সর্বশেষ কিছু কিন্তু চমক আছে তোমাদের জন্য। সর্বশেষ তোমাদের জন্য কিন্তু বেশ কিছু চমক নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আবারও বলি, আমরা আজকে তিনজনকে আমরা কিন্তু গিফটেড করব, এবং সেটা কি গিফট দেবো সেটা আমি এখন বলতেছি না। কি গিফট দেওয়া হবে সেটা আমি বলতেছি না। লাইভ ক্লাসে আমরা ঘোষণা করে দিয়ে যাব যে কোন তিনজনকে আমরা গিফটেড করলাম, এবং সেটা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই খুবই 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 কাজে দেবে, খুবই 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 কাজে দিবে। ওকে, সো সেটা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে ইনশাল্লাহ খুবই কাজে দিবে। সো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত থাকবা। সঠিক উত্তর দিতে হবে শেয়ারের মাধ্যমে এবং মেনশনের মাধ্যমে, আমাদের পাশে থাকতে হবে। ওকে, ভেরি গুড, সাবাস, সুন্দর উত্তর হয়েছে ভাইয়া। তাহলে এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? নীলফামারী। কি হয়ে যাবে বলতো? নীলফামারী। নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল হবে। এছাড়া বরিশালের কথা উঠতেছে, এবং এছাড়া চট্টগ্রামেও একটা নাকি হবে। টোটাল 3টা তারা আমাদেরকে দিয়ে যাবে। সো কোন কোন জায়গায় বলতো? বরিশালও একটা হবে, চট্টগ্রামেও একটা হবে। সো নীলফামারীতে কি হচ্ছে? বাংলাদেশের চীনের অর্থায়নে
মূল্যায়নে সবচেয়ে বড় একটা হসপিটাল, 1000 হসপিটাল হচ্ছে, ঠিক আছে। ওকে, রিমা আক্তার বলছে আমার কমেন্ট পড়ে না ভাইয়া। হ্যাঁ ভাইয়া পড়তেছি, সবারই কমেন্ট দেখতেছি, সবার কমেন্ট দেখবো, মাঝে মাঝে পড়বো, মাঝে মাঝে পড়বো না, ঠিক আছে। কেন? কারণ পড়াশোনা করতে হবে, ঠিক আছে ভাইয়া। চলো পরে চলে যাই, পরের কোশ্চেনটা দেখি। পরের যে কোশ্চেনটা আছে, লেডি উইথ দ্য ল্যাম্প, এটা নার্সিং অ্যাডমিশনের প্রশ্ন ভাইয়া, খুবই সহজ একটা কোশ্চেন, বাট খুবই ইফেক্টিভ একটা কোশ্চেন। বলে ফেলো তো ভাইয়া, এটা সঠিক উত্তর কি হবে? লেডি উইথ দ্য ল্যাম্প, ল্যাম্প হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে মহিলা, চেনো এই মহিলাকে? কি চেনো এই মহিলাকে? কি চেনো তোমরা? দেখছো জীবনে কখনো? শুনছো ইনার নাম? বলে ফেলো তো ভাইয়া, কি হতে পারে? লেডি উইথ দ্য ল্যাম্প হতে পারে কে? বলো। তাইবা খানম বলছে সি, রিমো আক্তার বলছে সি, সামিরা বলছে সি, তামান্না ইসলাম তানহা বলছে বরিশাল মগো। আচ্ছা ঠিক আছে, তোমাগো। ওকে, তাইবা খানম বলছে সি, মনিফা রহমান সি, মায়ার শহর বলছে সি, তাইবা খানম ভেরি গুড, সাবাস। তাসলিমা বলছে সি। আর কে কাছে ভাইয়া একটু কমেন্ট করো তো দেখি অপশনগুলো কি কি আছে। মাদার তেরেসা আছে, প্রিন্সেস ডায়না আছে, ফ্লোরেন্স নাইটেঙ্গেল আছে, মার্গারেট থ্যাচার আছে। ওকে, সো মাদার তেরেসা থেকে শুরু করি। মাদার তেরেসা এই ব্যক্তিটার জন্ম কিন্তু আলবেনিয়ায়। কোথায়? আলবেনিয়ায়। পরবর্তীতে সে আছে ভারতে চলে আসে। কোথায় আসে? ভারতে। এই যে আলবেনিয়ায় হওয়ার পর তিনি কিন্তু 1979 সালে নোবেল শান্তি পুরস্কার পান। তিনি কত সালে নোবেল পুরস্কার পান? 1979 সালে। এটা রিসেন্টলি এক জায়গায় দেখছি, আসছে ভাইয়া, এই কোশ্চেনটা আসছে, মনে রেখো। মাদার তেরেসা নোবেল পুরস্কার পাইছে 1979 সালে। প্রিন্সেস ডায়না ভাইয়া, প্রিন্সেস ডায়না ইনি কিন্তু অনেক সুন্দর একজন ব্যক্তি ছিলেন, বুঝছো, অনেক সুন্দর একজন মহিলা ছিলেন। সো তার প্রেমে হাবুডুবু সবাই খাইতো, বুঝছো কি বলছি। সো প্রিন্সেস ডায়না থেকে ইউজুয়ালি এখন আর কিছু আসে না। আর মার্গারেট থ্যাচার ইনি ছিলেন হচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, তাকে বলা হয় লৌহ মানবী, ঠিক আছে, লৌহ মানবী, বুঝছো, মনে রেখো, লৌহ মানবী। এই কথাটা একটু সুন্দর করে মনে রেখো, মার্গারেট থ্যাচারকে কি বলা হয়? লৌহ মানবী। ওকে, এইবার আসি আমাদের লেডি উইথ দ্য ল্যাম্প। লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে। তোমরা সবাই মোটামুটি বলছো। কোন যুদ্ধে তিনি অবদান রাখছিলেন? ক্রিমিয়ার যুদ্ধে অবদান রাখছিলেন। কোন যুদ্ধে? ক্রিমিয়ার যুদ্ধে, বুঝছো, ক্রিমিয়ার যুদ্ধে অবদান রাখার কারণে, ক্রিমিয়ার যুদ্ধে তিনি সেনাবাহিনীর যে সদস্যরা ছিল তাদেরকে তিনি কিন্তু সেবা সুশ্রূষা করেছিলেন, তাই তাকে ল্যাম্প হাতে নিয়ে যে সে ট্রিটমেন্ট করতেন, এই জন্য তাকে কি বলা হয়? লেডি উইথ দ্য ল্যাম্প, লেডি উইথ দ্য ল্যাম্প, ঠিক আছে ভাইয়া, সুন্দর করে একটু মনে রাখবা। এই যে দেখো ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবিটা একটু দেখো, কিভাবে ট্রিটমেন্ট করতেন মানুষদেরকে, দেখছো। চলো পরের কোশ্চেনটা একটু সলভ করে ফেলি। তো আমি আবার একটু বলে দিই, তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের রিস্টার 2.0 ব্যাচ চলতেছে। এই ব্যাচে যারা ভর্তি হতে চাও, ভর্তি হইলে এই বইগুলো পেয়ে যাবা, এবং সেই সাথে সাথে আমাদের যে ক্লাসগুলো অনুষ্ঠিত হয় নিয়মিত, সেই ক্লাসগুলো ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। সো সেই ক্লাসগুলো করার সুযোগ ইনশাল্লাহ পেয়ে যাচ্ছ। সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও তারা দ্রুত আমাদের পেজে নক করবা, আমাদের যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে কি হয়ে যাবা? ভর্তি হয়ে যাবা, ঠিক আছে। ওকে, আমি প্রশ্ন পাওয়ার আগে সবাই উত্তর দিয়ে দেয়, হয়তো নেটে প্রবলেম আপু তোমার। এবার চলে আসি, সুন্দরবন কত শতাংশ বাংলাদেশের ভিতরে? সুন্দরবন দেখছো, এই যে সুন্দরবন, ইন্ডিয়া এবং বাংলাদেশ দুইটা অঞ্চল মিলে গঠিত। এই যে সুন্দরবন আছে, ক্রিমিয়ার যুদ্ধ, ভেরি গুড। আতিকা আক্তার সাইদা বলছে সি, ভেরি গুড, সাবাস। আচ্ছা বলো, চলো এটা চলো, সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভিতরে অবস্থিত? সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভিতর অবস্থিত? ক নম্বরে আছে 55%, বি নম্বরে আছে 58%, সি নাম্বারে আছে 60%, ডি নাম্বারে আছে 62%। ভাইয়াকে একটু জানাই দাও তো কত শতাংশ, ভাইয়াকে একটু জানাই দাও। ওকে, 3 নাম্বারটা দেখা পাই না কেন? আচ্ছা ঠিক আছে, মনিফা রহমান বলছে 55%, মায়ার শহরে ডি হবে। ওকে, তাইবা বলছে ডি, তানজিলা ইসলাম ডি, তামান্না ইসলাম তানহা বলছে অনেক সুন্দর হয়। ওকে, সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তিলোত্তমা সুমি, ভর্তি হতে পারো তোমরা, এই তো আমাদের স্টুডেন্টের ফিডব্যাক। তিলোত্তমা সুমি 55, রিমি আক্তার শিফা বলছে ডি, কামরুন নাহার কামরুন বলছে 62%, তুবা ইসলাম বলছে ডি, জান্নাতুল ফেরদাউস বলছে ডি, তামান্না ইসলাম তানহা 62%, তিলোত্তমা সুমি ডি, কৃপা দেব ডি, সাবরিনা ডি, ফেরদাউসি আলম তৃষা বলছে এ, তিলোত্তমা সুমি ডি, অ্যাঞ্জেল রাখি বলছে ডি। আচ্ছা এখন একটু ব্যাখ্যায় আসি ভাইয়া, সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলায় আছে? 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 এটা মনে রাখার শর্ট ট্রিক্স, কয়টা জেলায় আছে জানো? বাংলাদেশের টোটাল 5টি জেলায় আছে। কয়টি জেলায় আছে? 5টি জেলায়, ঠিক আছে, 5টি জেলায়। এটা মনে রাখার শর্ট ট্রিক্সটা কি? এটা মনে রাখার শর্ট ট্রিক্স হচ্ছে সাবা খুব পটু, সাবা খুব পটু, ঠিক আছে, এটা দিয়ে সহজে মনে রাখতে পারবা, সাবা খুব পটু। দন্তর সাথে আছে সাতক্ষীরা, দন্তর সাথে কি? সাতক্ষীরা, বুঝছো। বাতে কি? বাগেরহাট, বাতে কি? বাগেরহাট, মনে রাখবে, বাগেরহাট। ওকে, এরপরে খুতে কি? খুলনা, খুতে কি?
খুলনা, আমের বাসা এই জায়গায়। বতে কি বরগুনা, বরগুনা বুঝছো, বরগুনা, এটাও পরীক্ষা আসে ভাইয়া, বরগুনা। ওকে, আর পতে কি, পতে আছে পটুয়াখালী, পতে কি পটুয়াখালী। আরেকটা কোশ্চেন ভাই এখান থেকে আসবে, পটুয়াখালীর পরে একটা কোশ্চেন এখান থেকে পাবা, সুন্দরবনের সবচাইতে বেশি অংশ কোন জেলায় অবস্থিত? সুন্দরবনের সবচাইতে বেশি অংশ অবস্থিত খুলনাতে। সবচাইতে বেশি, সবচেয়ে বেশি কোথায়? খুলনা। সবচেয়ে বেশি কোন জেলায় অবস্থিত? খুলনা। তোমরাও অবশ্যই জানাই দিতে পারো খুলনা। খুলনার কে কে আছো? খুলনা, বুঝছো? তাহলে সুন্দরবন মোট 5টি জেলায় অবস্থিত। সাবা, খুব, পটু, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী। সবচাইতে বেশি কোন জেলায় অবস্থিত? সবচাইতে বেশি অবস্থিত হচ্ছে খুলনা জেলায়। কোথায়? খুলনা জেলায় অবস্থিত। এই যে সুন্দরবন, এটা দুই ভাগে বিভক্ত। দেখো এই যে আছে, দেখছো বাংলাদেশ আছে, এই যে এই পাশে আছে ভারতের, ওই পাশে আছে বাংলাদেশের। বাংলাদেশের মধ্যে আছে কত পার্সেন্ট? 62%। ভারতের ভিতরে আছে কত পার্সেন্ট? ভারতের মধ্যে আছে ভাইয়া কত পার্সেন্ট বলো তো? 38%। এটার দৈর্ঘ্য কত জানো? 6000 সামথিং, 6038 বা এত কিলোমিটার, বুঝছো? 6038 কিলোমিটার। সো এই যে বর্গ কিলোমিটার, 6038 বর্গ কিলোমিটার। ওকে, সো খুব সুন্দর করে মনে রাখবা, খুব সুন্দর করে মনে রাখবা। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসে ভাইয়া, এটা খুব রিসেন্ট টাইমে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আসতেছে। সো এই আসা জিনিসগুলো কি মনে থাকবে না? ইনশাল্লাহ মনে থাকবে তো? ইনশাল্লাহ মনে থাকবে তো? এখনো যারা তোমরা শেয়ার করো নাই, এখনো পর্যন্ত যারা শেয়ার করো নাই, অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক স্টুডেন্টই যুক্ত আছে, সো তোমরা একটু শেয়ার করে দাও। হাইলাইটস লিখতে পারো, যাতে বন্ধুদেরকে একটু জানাই দিতে পারো, ঠিক আছে? হাইলাইটস লিখতে পারো এবং শেয়ার এবং মেনশনের মাধ্যমে ভাইয়াদের সাথে থাকবা কিনা সেটা অবশ্যই একটু জানাই দিবা, ঠিক আছে? ভাইয়াদের সাথে কিন্তু থাকা লাগবে। সো শেয়ার এবং মেনশনের মাধ্যমে সবাইকে কিন্তু একটু জানাই দাও, সবাইকে জানাই দাও, সবাইকে। ওকে, সবাইকে একটু শেয়ার মেনশন করে দাও, নিজের টাইম লাইনে রেখে দিতে পারো, ক্লাসটা কিন্তু নিজের টাইম লাইনে রেখে দিতে পারো। রাহিমা আক্তার আম্বিয়া বলছে ভারত 38%, মনিফার রহমান ইনশাল্লাহ। ওকে ভাইয়া, চলো ভাইয়ার সাথে তাহলে পরের কোশ্চেনটা সলভ করি। দেখছো চলে আসছে কে? চলে আসছে আমাদের ট্র্যাম দাদু, তাই না? ট্র্যাম দাদু চলে আসছে। আমরা এখন ট্র্যাম দাদুকে নিয়ে কথা বলবো। চলো আমরা ট্র্যাম দাদুকে নিয়ে একটু কথা বলে ফেলি, দেখি ট্র্যাম দাদু আমাদেরকে কি বলে। ভেনেজুয়েলা, নিশ্চয়ই শুনেছো, ভেনেজুয়েলা চালানো মার্কিন অভিযানের নাম কি? ভেনেজুয়েলায় রিসেন্টলি তোমরা জানো 2-3 দিন আগে এই ঘটনাটা ঘটছে। ওইখানকার যে প্রেসিডেন্ট ছিলেন, সেই প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? তুলে নিয়ে গেছে আমেরিকা। তুলে নিয়ে গেছে কারা? আমেরিকা, বুঝছো? আমেরিকা। সো এইটা তোমার রিসেন্ট ঘটনা এবং এটা খুবই আলোড়ন সৃষ্টিকারী একটা ঘটনা। এটা খুব রিসেন্ট ঘটনা, এটা খুবই আলোড়ন সৃষ্টিকারী একটা ঘটনা। সো এটা পড়া লাগবে না? এটা তো অবশ্যই পড়া লাগবে। দেখি কে কে পারো, ভাইয়াকে একটু জানাই দাও। অলরেডি উত্তর দেওয়া শুরু করছো, কি কি দেখি। অ্যাঞ্জেল রাখি বলছে এ, ইশলি হালদার বলছে এ, তাইবা খানম বলছে এ, ডেভিল হান্ট, ওকে। তারপর আর কি আছে? তামান্না ইসলাম তানহা বলছে এ, কৃপা দেব এ, আন্নিশা বলছে এ, মায়ার শহর, নাজিয়া, লিয়া, বুশরা, তিলোত্তমা, মোবাশ্শেরা, তিলোত্তমা। ওকে, ভেরি গুড, সাবাস। সবাই মোটামুটি কনফিডেন্সের সাথে, সবারই মোটামুটি কি হয়েছে? কনফিডেন্সের সাথে ভুল হয়েছে, কনফিডেন্সের সাথে ভুল হচ্ছে, বুঝছো? কনফিডেন্সের সাথে, ভেরি গুড, সাবাস। এরকম ভুলই তো করতে হবে, তাই না? এরকম ভুল তো করতে হবে। সো একটু বলে দি ভাইয়া, অপারেশন ডেভিল হান্ট এটা কিন্তু আমাদের এই মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু না, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের না। এই রিসেন্ট টাইমে বাংলাদেশের যে সরকার, বাংলাদেশের সরকার যখন আছে ছাত্রলীগ এবং আছে আওয়ামী লীগের যারা ছিল, তাদেরকে ধরার জন্য, যারা আছে দেশের মধ্যে আসলে লুকায় আছে, তাদেরকে, ডেভিল মানে হচ্ছে শয়তানকে ধরা, এই কাজটা করছে, এটা বাংলাদেশের সরকার করছে। এই অপারেশনটা বাংলাদেশে হয়েছে, বুঝছো? বাংলাদেশে হয়েছে। এরপর আসছে অপারেশন সিঁদুর। তোমরা জানো ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল কিছুদিন আগে। এই ভারত পরিচালিত অপারেশন পাকিস্তানের উপর, পরিচালিত অপারেশন বা পাকিস্তানের উপর, সেটা হচ্ছে কি? অপারেশন সিঁদুর। অপারেশন সার্চলাইট নিশ্চয়ই তোমরা শুনেছো। কি এটা ভাইয়া? এই অপারেশন সার্চলাইটটা হচ্ছে পাকিস্তান আমাদের উপর যখন চালাইছিল, কবে, কত তারিখে? 25 মার্চ। 25 মার্চ 1971 সালে। 1971 সালে বাংলাদেশের উপর যে সার্চলাইটটা চালায়, যেভাবে মানুষকে মারছিল, এটাকে বলা হয় অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট। এখানে উত্তরটা কি হবে তাইলে? অপারেশন অ্যাবসোলিউট রিসলভ। অ্যাবসোলিউট রিসলভ, অপারেশন অ্যাবসোলিউট রিসলভ। এই অপারেশন অ্যাবসোলিউট রিসলভের নেতৃত্ব দিছে কে? এটা দিছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো ফোর্স আছে, যেমন সিবিআই তাদের গোয়েন্দা সংস্থা, তেমনি একটা ডেল্টা ফোর্স বলে একটা শব্দ আছে, ডেল্টা ফোর্স, বুঝছো? ডেল্টা ফোর্স। এই ডেল্টা ফোর্স আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স হচ্ছে এই অপারেশন অ্যাবসোলিউট রিসলভে নেতৃত্ব দিয়েছে, বুঝছো কি বলছি? অপারেশন অ্যাবসোলিউট রিসলভে নেতৃত্ব দিয়েছে
কে? অপারেশন ডেল্টা ফোর্স। এই ডেল্টা দিয়ে একটা কথা মনে পড়ে গেল, বাংলাদেশের একটা ডেল্টা প্ল্যান আছে, জানো কত সালে হবে সেই ডেল্টা প্ল্যানটা? ডেল্টা প্ল্যান এটা কত সাল নাগাদ প্ল্যান করা হয়েছে? ডেল্টা প্ল্যান আছে বাংলাদেশের একটা, জানো কত সাল নাগাদ? কে কে জানো ভাইয়াকে একটু কমেন্ট করো। সেই সাথে সাথে আরেকটা জিনিস একটু তোমাদের সাথে আলোচনা করে দিই, এই ডেল্টা প্ল্যানে, আমাদের ডেল্টা প্ল্যানে কারিগরি সহায়তা দেবে কে জানো? আমাদের ডেল্টা প্ল্যানে কারিগরি সহায়তা দিবে হচ্ছে নেদারল্যান্ড। আমাদের ডেল্টা প্ল্যানে কারিগরি সহায়তা দিচ্ছে কে? নেদারল্যান্ড। বুঝছো? সুন্দর করে মনে রেখো, পরীক্ষায় আসতে পারে ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নিজের বাস নিজে খাচ্ছে। আচ্ছা, বাংলাদেশের যে ডেল্টা প্ল্যান হচ্ছে, ডেল্টা প্ল্যান এই ডেল্টা প্ল্যানটা কত সাল নাগাদ বা কত সালকে টার্গেট করে বানানো হয়েছে? যেমন বাংলাদেশে একসময় বলছিল যে বাংলাদেশ উন্নত দেশ হবে 2041 সালের মধ্যে, তাই না? ঠিক একইভাবে ডেল্টা প্ল্যান নির্ধারণ করা হয়েছে। এই ডেল্টা প্ল্যানটা কত সাল নাগাদ বলতো? ফেরদাউস আলম তৃষা বলছে 2100। ভেরি গুড। আর কে কে আছো ভাইয়া কমেন্ট করে একটু জানাই দাও ভাইয়াকে। রাহিম আক্তার আম্বিয়া, ভেরি গুড, সাবাস আপু। তিলোত্তমা সুমি 6.26, তিলোত্তমা সুমি 2026 সাল। ওকে, মায়া শহর 2041। মিম ইসলাম বলছে 2100। আর কে কে আছো ভাইয়া কমেন্ট করো, ভাইয়াকে কমেন্ট করে জানাই দাও। উম্মে জান্নাতুল 2100। ওকে, সো তোমরা সবাই যারা যারা যুক্ত আছো সবাই একটু শেয়ার এবং মেনশন, অবশ্যই শেয়ার এবং মেনশন করতে হবে বন্ধু বান্ধবদেরকে, তাই না? অবশ্যই করতে হবে। এত সুন্দর একটা ক্লাস তোমাদের জন্য আয়োজন করতেছি, প্রশ্নগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করছি কোনটা আমাদের ছেলেমেয়ে, আমাদের আপুর যারা আছে, আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কোনটা ইফেক্টিভ, তোমাদের জন্য এটা কিন্তু খুঁজে খুঁজে এই শীতের মধ্যে খুঁজে খুঁজে ল্যাপটপে লিখে লিখে তারপর কিন্তু বের করছি, বুঝছো? কতটুকু কষ্ট করে তোমাদের জন্য কিন্তু রেডি করা হয়, কতটুকু কষ্ট করে রেডি করা হয়, এটা আমরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সারাদিন ধরো ক্লাস নিয়ে রাতের বেলায় যে তোমাদের জন্যই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে রেডি করতে হয়, কারণ আমি খুঁজে খুঁজে বের করছি যে ভাই এই জিনিসটা আমার স্টুডেন্টদেরকে পড়ানো দরকার, এটা আমার স্টুডেন্টের মাথায় দেওয়া দরকার, বুঝছো কি বলছি? এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা তোমাদের জন্যই রেডি করি, বুঝছো? এত কষ্ট করতে হয় যেটা আসলে তোমরা চিন্তা করবা না। তোমরা যতটুকু না পড়ো তার থেকে আমাদের আরো মনে হয় বেশি পড়টায়, বুঝছো কি বলছি? আমাদের আরো বেশি পড়টায়। সো তোমরা যদি সেটার জন্য, আমরা যে তোমাদের জন্য চেষ্টা করি, তোমাদের জন্য ভালো কিছু দিতে চাই, তোমরা যদি আমাদের পাশাপাশি না থাকো বা আমাদের কাছে না থাকো, তোমরা যদি আমাদের কথা না শোনো, তাইলে আবার সমস্যা, বুঝছো? সো এই জন্য বলি তোমাদের শেষ পর্যন্ত থাকা লাগবে, এবং সেই সাথে সাথে তোমরা কি করবা, অবশ্যই চেষ্টা করবা পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে যেহেতু ক্লাস আছে, সো অবশ্যই পালস নার্সিং ভর্তি কোচিং এর সাথে থাকার, পালস নার্সিং ভর্তি কোচিং কে অবশ্যই পাশাপাশি থাকার, তাই না? আমি কিন্তু চাইলেই তোমাকে একটা আমার বিগত সালের কোশ্চেন এনে বানাই দিয়ে দিতে পারতাম। এতে কি হতো, তোমার কাছে এমনিতেই বিগত সালের কোশ্চেন আছে, সারা জীবন ধরে বিগত সালের কোশ্চেন বলতেছো, সারা জীবন ধরে, এটা তো ম্যান্ডেটরি একটা বিষয়, এগুলো তো তোমরা জানবার। বিগত সালের কোশ্চেন গুলো দিয়ে তোমার কি হবে? বিগত সালের কোশ্চেন দিয়ে 1%ও কমন পড়ে না। কমন পড়ে কোনটা? কমন যেটা পড়ে সেটাই খুঁজে খুঁজে বের করছি। কমন যে কোন জায়গা থেকে আসবে, কোন টপিক থেকে আসবে, সেটাই আমরা খুঁজে খুঁজে বের করছি, কইরে করে তারপরে কিন্তু এই জিনিসটা তোমাদের কাছে সার্ভ করা হচ্ছে, বুঝছো? সো দেখো ডেল্টা প্ল্যান এটা হচ্ছে 2100 সাল নাগাদ একটা প্ল্যান করা হয়েছে। এই প্ল্যানে আমাদেরকে অংশীদারিত্বের কাজ করবে কে? নেদারল্যান্ড। ভাই এটা বলার কারণ কি, এটাও কিন্তু অ্যাডমিশনে আসছে, এই যে নেদারল্যান্ডের কথাটা আমি বলছি, এটা কিন্তু অ্যাডমিশনে আসছে, এটা হুদাই হুদাই বলি নাই, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, জাস্ট তোমাদেরকে বলে দিলাম। তাহলে ভাইয়া ক্লিয়ার তো? বাস খাওয়ার পরে চলো পরেরটাই যাই। তো আমাদের পরবর্তী ফ্রি ক্লাস কিন্তু আগামীকাল সন্ধ্যায়, এবং সেই ক্লাসটা কিসের উপর হবে? জীববিজ্ঞানের উপর। সেই ক্লাসটা কে নিবে জানো? সেই ক্লাসটা নিবে আমাদের ঢাকা নার্সিং কলেজের অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষার্থী, খুবই মেধাবী মুখ, সেই ঐশী সরকার, তোমাদের ঐশী ম্যাডাম এই ক্লাসটা তোমাদেরকে কন্ডাক্ট করবে। ওকে, সো ইনশাল্লাহ তোমরা আগামীকাল তো থাকবা, আগামীকাল থাকবা তো? ইনশাল্লাহ থাকবা তো ভাইয়া? কে কে থাকবা আগামীকাল একটু ভাইয়াকে জানাই দাও তো। আগামীকাল কে কে থাকবা ভাইয়াকে কিন্তু অবশ্যই অবশ্যই একটু জানাই দাও, যে যে থাকবা অবশ্যই জানাই দিবা, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো তোমাদের জন্য কতটা ইফেক্টিভ সেটা অবশ্যই জানাই দিবা। সো আগামীকাল তোমরা থাকবা কিনা, কে কে থাকবা ভাইয়াকে একটু জানাই দাও। আগামীকাল কে কে থাকবা, আগামীকাল কে কে থাকবা ভাইয়াকে একটু জানাই দাও, ঠিক আছে? থ্যাংক ইউ। চলো তাহলে আগামীকাল কে কে থাকবা অবশ্যই অবশ্যই ভাইয়াকে একটু জানাই দাও। চলো পরের ক্লাস, পরের স্লাইডে যাই। এবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? এটাও কিন্তু এই যে ডিসেম্বর মাস আছে না, এই ডিসেম্বর মাসে কিন্তু চেঞ্জ হয়েছে। বাংলাদেশের প্রধান যে বিচারপতি আছে সেই বিচারপতি সাহেবের নাম কি বলো তো ভাইয়া? বিচারপতি সাহেবের নাম কি একটু বলো তো? আগামীকাল হবে, হ্যাঁ আগামীকাল হবে জীববিজ্ঞান, আগামীকাল হবে মানে বিজ্ঞান ক্লাস আর কি, ঠিক আছে? খুব ভালো ক্লাস, থ্যাংক ইউ। ওকে, সো চলো পরের ক্লাসটা, পরের পক্ষের প্রশ্নটা করে ফেলি। বাংলাদেশের বর্তমানে যে বিচারপতি আছে তিনি হচ্ছেন 26তম বিচারপতি। কততম? 26তম। এই 26তম বিচারপতির নাম কি? খুব রিসেন্ট টাইমে হয়েছে, খুবই রিসেন্ট টাইমে, খুবই রিসেন্ট টাইমে মানে খুবই রিসেন্ট টাইমে হয়েছে ভাইয়া, খুবই রিসেন্ট টাইমে। ওকে,
আদ্রিতা রয়, রিমা, অ্যাঞ্জেল, সুকি, কামরুন, আনিশা, সুমাইয়া, ইশরাত জাহান, তন্নি, তারপরে তামান্না, সামিরা, রিমা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো সবাইকে থাকার জন্য ধন্যবাদ। নিশাত মুনিরা বলছে গ, জুবাইর রহমান চৌধুরী বলছে, তামান্না ইসলাম তানহা বলছে এ, সৈয়দ রিফাত আহমেদ বলছে, তারপর কে বলছে ফেরদাউসি আলম এ, তুবা বলছে এ, তিলোত্তমা সুমি বলছে এ, আনিশা বৈদ বলছে গ। ওকে, ভেরি গুড, সাবাস। ওকে, সো আমরা কিন্তু ক্লাস শেষে তোমাদের মধ্য থেকে 100 জনকে নিয়ে আমরা একটা ফ্রি সিক্রেট গ্রুপ অ্যাড করব, সিক্রেট গ্রুপ তৈরি করব, যেখানে কিন্তু আমরা গাইডলাইন দিব। সো তোমরা যারা গাইডলাইন পেতে চাও অবশ্যই পালসের সাথে থাকতে হবে, পালসের ক্লাসগুলো নিয়মিত করতে হবে, পালসের পরীক্ষাগুলো দিতে হবে, ঠিক আছে? আমরা গদ বাঁধা কোনো কথাবার্তা না, যেটা পরীক্ষা আসে হুবহু সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে এখনো কানেক্টেড হয় নাই, যারা তোমার বন্ধু বান্ধব দেখবা যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, তো তারা ধরে ধরে আইনে একটু পড়া, তাহলে কি হবে, পড়াশোনা করলে অন্তত কিছু শিখতে পারবে। দুই বান্ধবী যদি একসাথে একটা নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে চান্স পাও, তখন কি হবে, একসাথে বসে বসে কিন্তু গল্প করতে পারবা। যদি কান্না আসে বান্ধবীর সাথে গলায় গলায় মিলায় গল্প করতে পারবা, আর কি কান্নাকাটি করতে পারবা, তাই না? খুবই চমৎকার একটা দৃশ্য, বুঝছো? এমন সুন্দর মানে অনুভূতি হবে যেটা চিন্তাও করতে পারবা না, বুঝছো? সেই সময়টা কিন্তু মানে মানে ইমাজিনেশন করো যে তুমি কি করতে চাচ্ছ, তুমি নার্স হতে চাচ্ছ। সো নার্স হতে চাইলে নার্স তোমাকে হতে হবে কিভাবে, পরিশ্রমের বাইরে কি নার্স হতে পারবা? কখনোই না, পরিশ্রম করতে হবে। সো তোমার বান্ধবীকেও ডাক দাও যে চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, ঠিক আছে? এছাড়া আর কিছু যদি থাকে তাদেরকেও ডাকতে পারো, তাদেরকেও ডাকতে পারবো, ঠিক আছে? এগুলো নিয়ে আমি আর না বলি, চলো পরে যাই। এখন দেখো, সৈয়দ রিফাত আহমেদের কথা বলছো। সৈয়দ রিফাত আহমেদ কিন্তু ছিল হচ্ছে 25তম, আমাদের খুব রিসেন্ট টাইমে চেঞ্জ হয়েছে, এই মনে হয় 2-3 দিন আগে, মানে ডিসেম্বরের মনে হয় 26-27 তারিখ নাগাদ তিনি শপথ নিছেন। এই ব্যক্তিটার নাম হচ্ছে জুবায়ের রহমান চৌধুরী। কে হবে? জুবায়ের রহমান চৌধুরী। ওকে ভাইয়া, মনে থাকবে, জুবায়ের রহমান চৌধুরী, জুবায়ের রহমান চৌধুরী। এই ব্যক্তিটা খুব রিসেন্ট টাইমে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। তিনি কততম প্রধান বিচারপতি? তিনি 26তম প্রধান বিচারপতি, মনে থাকবে, তিনি 26তম প্রধান বিচারপতি। সাবিয়া শোক বলছে ভাইয়াকে আমার কমেন্ট দেখে না, ভাইয়া দেখতেছি, আমি পুরোটাই দেখি। তানহা ইসলাম আক্তার বলছে সি, ভেরি গুড। তাহলে জুবায়ের রহমান চৌধুরী সবাই মোটামুটি পারছো, কিছু কল্পনা। এ বলছিলাম ভাইয়া, এ না, এ ছিল হচ্ছে 25তম, এখন হয়ে গেছে 26তম। আর 26তম বিচারপতির নাম কি? জুবায়ের রহমান চৌধুরী, জুবায়ের রহমান চৌধুরী। তো মেহরিনা আক্তার মিনু বলছে 28 ডিসেম্বর শপথ গ্রহণ করে। হ্যাঁ, 28 ডিসেম্বর তিনি কিন্তু শপথ নিয়েছেন, বললাম না 27-28 তারিখ নাগাদ তিনি আসছে শপথ নিয়েছেন। তো শপথ নেওয়া শেষ তার, বুঝছো, জুবায়ের রহমান চৌধুরী। পরে চলো পরের কোশ্চেনে চলে যাই। বাংলাদেশে এখনো পর্যন্ত কয়টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? বাংলাদেশে এখনো পর্যন্ত কয়টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? আমাদের পরবর্তী যে নির্বাচনটা আছে জানো, এই পরবর্তী নির্বাচনটা কবে হবে? 12 ফেব্রুয়ারি, তাই না? 12 ফেব্রুয়ারি হবে পরবর্তী নির্বাচনটা, হবে 12 ফেব্রুয়ারি 2026 সালে, 2026 সালে, বুঝছো? 26 সালে চলে আসছে, বুঝছো কতটুকুই। আয়শা লিজা বলছে আমার কমেন্টও পড়ে না স্যার। হ্যাঁ, পড়তেছি আপু, সবারই দেখি, বাট সবার কমেন্ট আসলে পড়বো না, বুঝছো? সব সময় সব পড়বো না, তোমরা কমেন্ট করো, আমি সবারটাই দেখি, বুঝছো? শ্রাবণী এফ যুক্ত হয়েছে, সি বলছিল। সুহেনা আক্তার বলছে জুবাইর রহমান চৌধুরী 26তম। এরপরে ভাই এই কোশ্চেনটা বলো তো। ফেরদাউস আলম তৃষা বলছে 12, উম্মে জান্নাতুল বলছে 12টি, মাহাদির হাসান বলছে 12, মানে বি। নাজিয়া সুলতানা জান্নাত বলছে 12, মায়াশ্বর 12টি হয়েছে, বা 13 নম্বর হবে। আদ্রিতা রয় বলছে খ, আন্নেশা বৈদ বলছে 12। ভেরি গুড। কৃপা দেব সেও পারছে, থ্যাংক ইউ। সবাই একটু উত্তর দিয়ে দাও। এবং তোমরা যারা এখনো পর্যন্ত নিজের টাইম লাইনে এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই, অবশ্যই টাইম লাইনে শেয়ার করো, কারণ আজকে তোমাদের যে কয়টা কোশ্চেন পড়াবো ভাইয়া, এই কোশ্চেনগুলো যে কতটা ইফেক্টিভ সেটা তুমি পরে বুঝতে পারবা। পরীক্ষার হলে যখন যাবা দেখবা যে ভাই এখান থেকে আসছে, মনটা খুশি হয়ে যাবে, মনটা কিন্তু খুশি হয়ে যাবে, বুঝছো? তখন কিন্তু আমাকে জন্য দোয়া করো, বুঝছো? কি বলছে সুহেনা আক্তার 12 বলছে, মেহেরিনা নাহার মিনু, খাদিজা, তারপর রাহিমা, তিলোত্তমা সুমিত, জান্নাতুল ফেরদৌস, প্রিয় কাঠগোলাপ 12 বলছে। শিরিনা আক্তার বলছে ভি। ভেরি গুড, তোমরা সবাই মোটামুটি পারতেছো, আমি কারোরই উত্তর এখনো পর্যন্ত ভুল পাই নাই, সবারই উত্তর হয়েছে। রহস্যময়ী তরুণী, সাবাস সাবাস সাবাস। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? 12টি। এখনো পর্যন্ত কয়টা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে? 12টি। সামনে যেটা আসতেছে এই যে পরবর্তী, এই পরবর্তীটা কত আসতেছে? 13তম। 13তম জাতীয় সংসদ নির্বাচন হবে কবে?
12 ফেব্রুয়ারি 2026 সালে, 12 ফেব্রুয়ারি 2026 সালে। এবং রিসেন্টলি তোমরা জানো খালেদা রহমান যে মানে আছে, খালেদা কিন্তু মারা গিয়েছেন, বিএনপির চেয়ারম্যান ছিলেন তাই না, তিনি কিন্তু মারা গিয়েছে, বুঝছো? সো তার সম্পর্কেও কিন্তু ইনশাল্লাহ আমরা একদিন কিন্তু জানাই দিব পরিপূর্ণভাবে। বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, তার সম্পর্কে আমরা তার জীবন বৃত্তান্ত, তার জন্ম, সবকিছু নিয়ে কিন্তু পড়াশোনা করা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের রাজনীতি অঙ্গনে তার পরিচিতিটা অত্যন্ত জনপ্রিয়তার মধ্যে রয়েছে। সো তারটাও একটু কিন্তু পড়া লাগবে তাই না? সো তাসলিমা ওমান বলছে, ওমান বলছে আমার কমেন্ট একবারও পড়েন না। আচ্ছা পড়ে ফেললাম। শ্রাবন্তী, সাবিহা, তারপর তিলোত্তমা, নুসরাত, ভেরি গুড, সাবাস। আর তোমরা যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই ভাইয়াকে ভালোবাসা দিতে ভালো লাগে না, অবশ্যই লাভ রিয়াক্ট দিবা, অবশ্যই লাভ রিয়াক্ট দিয়ে পাশে থাকবা, আর খারাপ লাগলে অ্যাংরি রিয়াক্ট দিবা। চলো পরে যাই ভাইয়া। পরের কোশ্চেন, জাতীয় পতাকার ডিজাইনার কে? জাতীয় পতাকার, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে বলো তো ভাইয়া? জাতীয় পতাকার ডিজাইনার কে? এই পতাকাটা না কিন্তু ভাইয়া, এই পতাকাটা না, এই পতাকাটার ডিজাইনার কে আর জাতীয় পতাকার ডিজাইনার কে, দুইটা কিন্তু আলাদা। বলো তো ভাইয়া কি হবে? জাতীয় পতাকার ডিজাইনার কে? মারিয়া ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। বলো জাতীয় পতাকার ডিজাইনার কে? কে কে আছে ভাইয়াকে একটু জানাই দাও তো। জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান, জয়নুল আবেদিন, এস এম সুলতান, হামিদুর রহমান। বলো তো কে হবে জাতীয় পতাকার ডিজাইনার? কে হবে ভাইয়াকে একটু জানাই দাও তো। জাতীয় পতাকার ডিজাইনার কে? জাতীয় পতাকার ডিজাইনার কে? জাতীয় পতাকার ডিজাইনার কে? খুবই সহজ একটা কোশ্চেন, কিন্তু কি হয়, চোর পালালে বুদ্ধি বাড়ে, তাই না? এমন একটা কথা আমরা জানি না, চোর পালালে বুদ্ধি বাড়ে? আমরা পরীক্ষার সময় যাই কি করি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ দিয়ে ফি সাবিলিল্লাহ করতে যাই, আমরা কিন্তু ভুল হয়ে যায়, তাই না? এই ভুল যাতে আমাদের না হয় এই জন্য এটা নিয়ে আসা। মুবাসসিরা আক্তার, তাইবা, তিলোত্তমা, জয়তুন আকরা, মিম, তামান্না ইসলাম, তানহা যুক্ত হয়েছে, তুবা ইসলাম যুক্ত হয়েছে, সুকি ইসলাম, রনি, কৃপা, আন্নেশা বৈদ যুক্ত হয়েছে, কামরুন যুক্ত হয়েছে, মোনালিসা যুক্ত হয়েছে, নাজিয়াত সুলতানা জান্নাত বলছে, কামরুল হাসান, আদ্রিতা রয়, সবাই মোটামুটি বলতেছে, আমি জাস্ট নামগুলো পড়তেছি। তিলোত্তমা সুমি, আয়েশা রহমান এ বলছে, ওকে। খাদিজা বেগম বলছে 12, আগেরটা বলে ফেলছে। লিয়া বলছে কামরুল হাসান, হুসাইন মাহমুদ সৌরভ বলছে ঘ, সুমাইয়া শ্রাবণী বলছে এ, আশা খাতুন বলছে ক, এঞ্জেল রাখি বলছে সে, কামরুল হাসান, ফেরদৌসী আলম তিশা এ, ভেরি গুড। আর কে গেছো ভাইয়াকে একটু জানাই দাও তো, দ্রুত কমেন্ট করবা, সবাই কমেন্ট করবা, ভাইয়াকে জানাই দিবা, ভাইয়া তোমাদের উত্তরগুলো নিবে তাই না? এর আগে একটু বলে দিই ভাইয়া, এখানে যে পতাকাটা দেখতেছো এটা আছে মানচিত্র খচিত। এটা কি? মানচিত্র খচিত। বাংলাদেশের মানচিত্র খচিত যে জাতীয় পতাকা ছিল, এটা ডিজাইনার কে? কে কে জানো ভাইয়াকে একটু জানাই দাও। মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার কে? মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার কে? এটার উত্তর কিন্তু কামরুল হাসান হবে। কামরুল হাসানের উপাধি কি? পটুয়া। কামরুল হাসানের উপাধি কি? পটুয়া, বুঝছো? পটুয়া কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান, তাই না? কি পটুয়া হবে? পটুয়া কামরুল হাসান, তাই না? পটুয়া কামরুল হাসান। বলো কি হবে, বলো উত্তর দাও, এটা উত্তর কি হবে বলো। আর আগে এটা বলে নাও, মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার কে? 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 এটা আগে বলে নাও, তারপরে আমরা কামরুল হাসানের পদবিতে আসি। বলো এটার উত্তর কি হবে, দেখি সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, ওকে? একটু কমেন্ট করো, ভাইয়াকে একটু কমেন্ট করে জানাই দাও, ভাইয়াকে একটু কমেন্ট করে জানাই দাও, দেখি কে কে জানো, দেখি আমি দেখি ওইটা, ওকে সব দেখি। তাহলে ভাইয়া মোটামুটি পারতো, বোল্ডে যেটা আছে এইটার ডিজাইনার কে ছিলেন, তোমরা মোটামুটি অনেকে পারতেছো, সব নারায়ণ, সব নারায়ণ না, শিব নারায়ণ। বোল্ডে যেটা আছে ওটা, ওরা শিব নারায়ণ, ওকে? শিব নারায়ণ, সুমাইয়া আক্তার শিব নারায়ণ, ভেরি গুড। মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন? শিবনারায়ণ দাস। কে ছিলেন? পুরো নাম বলতে হবে ভাইয়া, একটা হাত দুঃখ বলার দরকার আছে ভাই, বলবো না? শিবনারায়ণ দাস, কি? শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস ছিল মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার। পরবর্তীতে কে করছে? কামরুল হাসান। কামরুল হাসানের উপাধিটা কি? কামরুল হাসানের উপাধিটা হচ্ছে পটুয়া। শিল্পাচার্য জয়নুল আবেদিন, তাহলে জয়নুল আবেদিনের উপাধিটা কি? শিল্পাচার্য। কি নাম? শিল্পাচার্য। ভাই এখানে যেগুলো নাম দিছি, এই তিনজন চিত্রশিল্পীর কি কি চিত্রকর্ম আছে এগুলো কিন্তু একটু সুন্দর করে পড়ে যাইও। এই তিনজন চিত্রশিল্পীর চিত্রকর্ম ভালো করে পড়ে যাইও। জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, আমরাও পড়াই দিব। তবে তোমাদেরকে আগেই বলে রাখলাম ভাই, এই তিনজন চিত্রশিল্পীর চিত্রকর্ম না পড়ে পরীক্ষার হলে ভাইয়া যেও না, কারণ দিতে পারে তিন কন্যা। এর এর আঁকছে কে? কামরুল হাসান। দুর্ভিক্ষ, এটা আঁকছে কে? পটুয়া শিল্পাচার্য জয়নুল আবেদিন। তারপরে মই, এটা আবিষ্কার করছে মানে আঁকছে কে? জয়নুল আবেদিন। এস এম সুলতান প্রকৃতি গাছপালা নিয়ে করছে, তাই না? চিত্রা নদীর তীরে বসে বসে তিনি এটা আঁকতেন। এই চিত্রা নদী, নড়াইলের কেউ আসো? নড়াইল, এই এস এম সুলতানের বাসা কোন দিকে? নড়াইলে। নড়াইলের কেউ আসো এখানে? নড়াইলের কেউ আসো? নড়াইলের কেউ থাকলে জানাও, নড়াইলের কেউ থাকলে জানাও। শিল্পাচার্য
আমরা এস এম সুলতানকে অবশ্যই চিনবা। নড়াইলে কে কে আসো, নড়াইলের কে কে আসো ভাইকে জানাই দাও। ওকে, সো তোমরা যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই, অবশ্যই ক্লাসগুলো একটু শেয়ার করবা। তোমাদের প্রত্যেকটা টিচার আমাদের এখানে যারা আছে সবাই খুবই কিন্তু পরিশ্রম করে করে তোমাদের জন্য কিন্তু এগুলো তৈরি করে, বুঝছো? সো যেহেতু তোমাদের জন্য তৈরি করে, তোমরাও কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকবা এবং চেষ্টা করবা বিষয়গুলো কিন্তু বুঝে যাওয়ার। চলো পরের কোশ্চেনটা একটু দেখে ফেলি, আমরা এগুলো বলে ফেলছি। চলো পরেরটা যাই। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? টাজিং ডং, কেউক্রিয়াডং, এভারেস্ট, এল ক্রস। বলো তো কি হবে ভাইয়া? এই তিনটা আবার উল্টাপাল্টা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলো এবারে, বলো এবার বলো। তাজিং ডং, কেউক্রিয়াডং, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি বলো? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? কে কে জানো ভাইয়াকে একটু জানাই দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা পরীক্ষায় আসে ভাইয়া, প্রায় আসে, বুঝছো? প্রায় আসে। ওকে, আর কে কে এখনো লাভ রেক দাও নাই? কে কে এখনো লাভ রেক দাও নাই? অবশ্যই একটু লাভ রেক দিয়ে ফেলো। কে কে লাভ রেক দাও নাই? লাভ রেক দিয়ে ফেলো। আমিও একটু দিই, তোমরাও একটু দাও আমাকে, তোমাদেরও দিই আমি, তোমরাও আমাকে দাও, বুঝছো? কে কে লাভ রেক দাও নাই অবশ্যই লাভ রেকটা দিয়ে ফেলো। যারা এখনো পর্যন্ত দাও নাই লাভ রেক, অবশ্যই লাভ রেক দিয়ে ফেলো, বুঝছো? লাভ রেক দিয়ে ফেলো। ওকে, সো দেখি এ এ বলতেছো তিলোত্তমা, সোমাইয়া, ঐশী, আয়েশা, আয়েশা, আলোর, রোশনি বলছে আছে তাজিংডং, ঐশী রয় বলছে এ, আর কে কেছে তিলোত্তমা সুমি বলছে এ, আর কে কামরুন নাহার কামরুন বলছে তাজিংডং, আরো আগে অনেকে বলছে, জয়তুন বলছে এ, শ্রাবণী এফ বলছে শিবনারায়ণ দাস, ওকে, তানহা আক্তার বলছে তাজিংডং, আদ্রিতা রয়। ভাইয়া সবারই কি উত্তর এত সুন্দরভাবে পারতেছো কিভাবে? পারতেছো কিভাবে? এভারেস্ট, এভারেস্ট কিন্তু পৃথিবীর সবচাইতে বড়, পৃথিবীর সবচাইতে উঁচু, সবচেয়ে উঁচু, সবচেয়ে উঁচু বা সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু বা সবচেয়ে উঁচু বলো বা বড় যেটাই বলো পর্বত শৃঙ্গ, ঠিক আছে? উঁচু পর্বত শৃঙ্গ হচ্ছে এভারেস্ট পর্বত শৃঙ্গ। ওকে, মনে রেখো। যদি ভাইয়া বলতো পাহাড়ের কথা, বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড়। কি পাহাড়? গারো পাহাড়। বাট আমাদেরকে ভাইয়া বাট 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 বলছে কি পর্বত শৃঙ্গ, এটা হইলে হয়ে যাবে কি টাজিং ডং। এর আরেকটা নাম আছে, বলে ফেলো তো ভাইয়া কি? দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কেউক্রিয়া ডং, দ্বিতীয় যেটা আছে সেটা কেউক্রিয়া ডং। এই টাজিং ডং এর উচ্চতা কত? 1231 মিটার। কত মিটার? 1231 মিটার। কেউক্রিয়া ডং এর উচ্চতা হচ্ছে 1230 মিটার। মাত্র 1 মিটার আপ ডাউন, বুঝছো কি বলছি? মাত্র 1 মিটার আপ ডাউন। ভাইয়া কোশ্চেন হচ্ছে এখন তোমাদের কাছে, আমার কোশ্চেন হচ্ছে একটাই, সেটা হচ্ছে ভাইয়া বাংলাদেশের তাজিং ডং যে বলছো, তাজিং ডং এর আরেকটা সুন্দর নাম আছে, ভাইয়াকে একটু জানাই দাও তো কে সেই নামটা কি? মায়েশ্বর বলছে বিজয়, আর কে কে আছো ভাইয়াকে একটু জানাই দাও। অনেকেই কমেন্ট করতেছো, সবারই মোটামুটি হচ্ছে, ভেরি গুড, সাবাস। সবাই একটু কমেন্ট করে করে জানাই দাও। বিজয়, আলো রোশনি বলছে বিজয়, রিমি আক্তার শিবা বলছে গাঢ় পাহাড়। গাঢ় পাহাড় হচ্ছে পাহাড়ের মধ্যে সব থেকে বড়। দেখছো আমাদের সাথে কিন্তু তোমাদের মিতু ম্যাডামও কিন্তু যুক্ত হয়েছে, বুঝছো? আয়েশা মিতু ম্যাডামও যুক্ত হয়েছে। সো তিনিও কিন্তু রেডি করতেছে ক্লাস, এই যে কষ্ট করে করে তোমাদের জন্য রেডি করে এবং এসে চিল্লা চিল্লি করে পড়ায়, অন্তত তোমরা যদি কিছু শিখতে পারো, এটাই হচ্ছে আমাদের পরিশ্রমের সার্থকতা, বুঝছো? দিন শেষে যখন রেজাল্ট হয়, এখন যখন স্টুডেন্টরা ফোন দিয়ে বলে ভাইয়া আমার অমুক জায়গায় চান্স হয়েছে, আমার জন্য দোয়া করবেন, মিষ্টি পাঠায় দেয়, বুঝছো? এখনো পর্যন্ত মিষ্টি খুব বেশি খাইতে পারি নাই, কারণ কেউই মিষ্টি খাওয়ায় না, দূর দূরান্তে থাকে তো এই জন্য কেউ খাওয়াইতে পারে না। বাট তারপরেও যে ভালোবাসাটা তারা দেয়, আজ থেকে 5 বছর পরেও দেখা হইলে তারা যে আমাকে সালাম দেয়, এটাই তো আমাদের জন্য প্রাপ্তি। একজন টিচার এর থেকে বড় আর কি পাইতে চাই? এর থেকে আর কি পাবে? এর থেকে আর কি পাওয়ার আছে? একদিন দেখি একজন স্টুডেন্ট, আমারই স্টুডেন্ট, সে কোথায় রয়েছে, সে মনে করো যে হঠাৎ করে সালাম দিচ্ছে, আমি তাকে চিনতে পারি নাই, পরে পরিচয় দিচ্ছে, তো সে এই যে পরিচয়টা দিচ্ছে, ভালোবাসাটা দিচ্ছে, এটাই তো আমরা চাই, এটাই আমরা চাই, বুঝছো? এটাই আমরা চাই ভাইয়া। ওকে, নয়ের অ্যান্সার কোনটা? তাহলে নয়ের অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, এটা কি হবে? তাজিং ডং। এই তাজিং ডং এর আরেকটা নাম কি? বিজয়। এটার আরেকটা নাম কি বলতো? বিজয়। বিজয় মনে থাকবে। এটা যদি তাজিং ডং না থেকে যদি বিজয় থাকে, পারবা না নীলা গোস্বামী। নয়ের অ্যান্সার কোনটা? নয়ের অ্যান্সার হচ্ছে ভাইয়া তাজিং ডং। তাজিং ডং মনে থাকবে। এই তো আলো রোশনি, পূর্ণিমা, তিলোত্তমা, ঐশী, অ্যাঞ্জেল রাশি, রহস্যময় তরুণী, আবৃতা রয়, সবারই মোটামুটি উত্তর রয়েছে। চলো পরে চলে যাই ভাইয়া। এইবার খুব গুরুত্বপূর্ণ, বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? বিখ্যাত ট্রয় নগরী, বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? বাংলাতেও তোমরা ইনশাল্লাহ এটা পড়ছো। এই ট্রয় নগরীটা কোথায় অবস্থিত বলো তো? গ্রিস।
তুরস্ক, ফ্রান্স, ইতালি কোথায় অবস্থিত বলে ফেলো দেখি, কে কে জানো ভাইয়া একটু বলে ফেলো। ওকে ওকে ওকে, আলো রোশনি দোয়া চাই, আমি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দোয়া তো সবার জন্যই করি, যেন পরিশ্রম করে তোমরা সফল হতে পারো। তোমরা সফল হলেই তো আমাদের সফলতা, তোমরা সফল হলেই তো আমাদের সফলতা, বুঝছো? তোমরা সফল হলেই তো আমাদের সফলতা। নাহিদা আক্তার বলছে, ইসলাম বলছে গ্রিস, মেহেরিন নাহার মিনু বলছে তুরস্ক, মায়ের সহ তুরস্ক, সুহেনা আক্তার বলছে এ, তিলোত্তমা সুমি গ্রিস, মনিফা রহমান বলছে গ্রিস, আলো রোশনি বলছে আছে তুরস্ক, সুমাইয়া সাবনি বলছে ভি, কিছু কল্পনা বলছে তুরস্ক, সুমাইয়া আক্তার গ গ বলছে। ওকে, সে ভেরি গুড, সাবাস। তামান্না ইসলাম তানহা এ বলছে একজন। আর কে কেছো ভাইয়া দেখি বলো, করতে থাকো। সো আমাদের শেয়ার যারা এখনো পর্যন্ত ক্লাসটা এখনো শেয়ার করো নাই, তোমরা যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো শেয়ার করো নাই, কি করবা? অবশ্যই ভাইয়াদের জন্য অবশ্যই একটু শেয়ার করে দিবা, বন্ধু বান্ধবদেরকে ডেকে নিয়ে আসো। বললাম না, সবাইকে ডেকে নিয়ে আয়, যারা পড়তে চায় না তাদেরকে ডেকে নিয়ে আয়, বেশি বেশি করে ডেকে নিয়ে আয়, ওদেরকে পড়ানো দরকার বেশি, বুঝছো কি বলছি? জুই তালুকদার সাপা বলছে, শাপলা বলছে, ইস্পা বলছে বি, অচেনা শহর বলছে বি, পূর্ণিমা বলছে বি, আর কেসো আনিশা বৈদ, কৃপা দেব, সবাই, মোনালিসা ইসলাম বি, তুরস্ক তুরস্ক। ওকে লিয়া, ভেরি গুড, সাবাস। বর্তমানে একটা সময় এটা কিন্তু তুরস্ক, এইটা কিন্তু বর্তমান সঠিক উত্তর হচ্ছে তুরস্ক, বাট একটা সময় যখন তুরস্ক নামক কোনো দেশ ছিল না, তখন এটা ছিল হচ্ছে গ্রিসের ভিতর, বুঝছো? এই ট্রয় নগরটা ছিল হচ্ছে গ্রিসের ভিতর। ট্রয় নগরটা কেন বিখ্যাত? ক্ষমতার দম্ভিকতার জন্য এই নগরটা বারবার পোড়ানো হয়েছে, বারবার মনে করো অত্যাচার করা হয়েছে, বারবার আগুন ধরায় দেওয়া হয়েছে, এই জন্য ট্রয় নগরটা কিন্তু বিখ্যাত। তাহলে বিখ্যাত ট্রয় নগর এখন কোন জায়গায় অবস্থিত? তুরস্কতে অবস্থিত। তুরস্কদের কি বলা হয়? তুর্কি। তুরস্ক জাতিদেরকে কি বলা হয় বলতো? তুরস্কের জাতিদেরকে বলা হয় তুর্কি। তুর্কি, বুঝছো? এদেরকে তুর্কি। আমরা তো নাটক টাটক দেখি, তাই না? ওই যে সুলতান সুলেমান, এই নাটকগুলো দেখছো না? এই নাটকগুলো তৈরি করছে কে? তুরস্ক। এই তুরস্কর সাথে রিলেটেড কে তাইলে? এই রিলেটেড হচ্ছে ট্রয় নগরী, বুঝছো? আরেকটা জিনিস একটু মনে রেখো, এই যে ইউরোপ এবং এশিয়া, এই দুইটা মহাদেশে বিস্তৃত দুইটা দেশ আছে, একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে রাশিয়া। একটা হচ্ছে তুরস্ক আর একটা কোন দেশ? রাশিয়া। এই তুরস্কের ইস্তাম্বুল, ইস্তাম্বুল হচ্ছে এমন একটা শহর, ইস্তাম্বুল, ইস্তাম্বুল হচ্ছে এমন একটা শহর, এই শহরটা এশিয়া এবং ইউরোপ দুইটা অঞ্চলকেই বিভক্ত করে, এশিয়া এবং ইউরোপ দুইটার মধ্যে দিয়ে গেছে, বুঝছো? ইউরোপ। আরেকটা কথা বলে দিই ভাইয়া, তুরস্ককে কি বলা হয় জানো? ইউরোপের রুগ্ন মানুষ। ইউরোপের রুগ্ন মানুষ যদি বলা হয়, ইউরোপের রুগ্ন মানুষ, রুগ্ন মানুষ, ঠিক আছে, রুগ্ন মানুষ, এই ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে। এই কথাটা একটু সুন্দর করে ভাইয়া মনে থাকবে কিনা, মনে থাকবে কিনা, মনে থাকবে কিনা, ঠিক আছে? ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কাকে? তুরস্ককে। ওকে, এই যে আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো ভাইয়া মনে থাকবে কিনা, মনে থাকবে কিনা, ঠিক আছে, একটু মনে রেখো। আর একটা সহজ কথা বলে দিই, আমাদের যে গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কিন্তু গ্রিসকে। বাট একটা কথা আছে, যদি এই গণতন্ত্রের আগে যদি আধুনিক শব্দটা লাগাই দেয়, আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কিন্তু যুক্ত রাজ্যকে। কথাটা মনে রাখতে হবে, গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে গ্রিস, বাট আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে যুক্ত রাজ্য। কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে গ্রিস, বাট আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে যুক্ত রাজ্য, যুক্ত রাজ্য। ওকে, সো এটা একটু মনে রেখো। চলো পরের কোশ্চেনে চলে যায় তাইলে। পরের যে কোশ্চেনটা আছে তার আগে বলে দিই, তোমরা যারা আমাদের রিয়েস্টার 2.0 ব্যাচে ভর্তি হতে চাও, তারা কিন্তু আজকেই যোগাযোগ করবা। যোগাযোগ করে এই যে বইগুলো আছে, এই বইগুলো তোমাদেরকে কিন্তু প্রোভাইড করা হবে। সো তোমরা যারা এখনো পর্যন্ত আসলে ঘোরাঘুরি করতেছো, প্রস্তুতি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছো, তোমাদের জন্য বলি, আমরা একটা বই দুইটা বই দিব না, আমরা তোমাদেরকে দেখো এখানে যেগুলো দেখাচ্ছি, আমাদের ডাইজেস্ট বই, একটা বিশাল বড় গাইডের মতো বই, এছাড়া মডেল টেস্ট সবগুলো, জিকে হাইলাইটস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কাকে দেওয়া হবে? তোমাদেরকে দেওয়া হবে। সো তোমাদেরকে যেহেতু দেওয়া হবে, সো তোমরা কি করতে চাও? তোমরা কি একটা ভালো কিছু চাও না? এই যে মাত্র 1500 টাকার যে কোর্স, কোর্স ফি যে মাত্র 1500 টাকা, এখানে তো ভাইয়া 1000 টাকা শুধু ম্যাটেরিয়ালসে তোমাদেরকে প্রোভাইড করা হবে, 1000 টাকার ম্যাটেরিয়ালসই প্রোভাইড করা হবে। এটা তোমাকে খেলনা না, এটা জাস্ট তোমাকে দেওয়া হচ্ছে, বুঝছো, পড়াশোনার জন্য। সো তোমরা যারা আসলে ভাবতেছো যে আসলে কি এটা ইনভেস্ট করা কি ঠিক হবে, বলে রাখি ভাইয়া, তোমাকে কিন্তু পুরোটাই বেনিফিটেড, তোমার জন্য কিন্তু পুরোটাই বেনিফিটেড। সো তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা আমাদের পেজে আজকেই কিন্তু নক করবা, এবং এই সাথে সাথে অবশ্যই তোমরা আমাদের যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো, নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভাইয়া ভর্তি হয়ে যেতে পারো। ওকে, বই সহ ভর্তি হবা পেজ। আচ্ছা, আজকের জন্য তাহলে কোর্স ফি মাত্র 1000 টাকা নাকি? ও, বই সহ, বই ছাড়া, বই সহ যারা বই ছাড়া, বই ছাড়া হলে 1000 টাকা আর কি। ওকে, তো চলো পরেরটাই যাই। 11 নাম্বার, মেসোপটেমিয়া সভ্যতা কোন দেশে গড়ে ওঠে? মেসোপটেমিয়া সভ্যতা কোন দেশে গড়ে ওঠে? এটাও খুব গুরুত্বপূর্ণ। মেসোপটেমিয়া সভ্যতা কোন দেশে গড়ে ওঠে?
মেসোপটেমিয়া সভ্যতা কোন দেশে গড়ে ওঠে? রিফাত বলছে বন্ধু তুই আসস কি? ও মনে হয় ওর বন্ধুকে ডাকতেছে, বুঝছো? আছে না স্বর বলছে হ্যালো। ও আছে, আচ্ছা তাই এবার খানম বলছে বি। আর কে গেছো ভাইয়াকে একটু জানাই দাও। আর কতক্ষণ হবে? ব্যস্ত হয়ে গেছে নাকি? বেশিক্ষণ তো হয় নাই, অল্প একটু হয়েছে তো, খুব বেশি তো হয় নাই। খুব বেশি কি হয়েছে? খুব বেশি তো হয় নাই। এই তো কিছুক্ষণ, এই তো কিছুক্ষণ বলালাম মাত্র, তাই বা বি বলছে বি। আর কে গেছো ভাইয়াকে একটু জানাই দাও তো। বি, মিশর, ফেরদাউসি, ম্যাক্সিমাম, সুন্দর, অসাধারণ, ঠিক আছে বি। ওকে, অসাধারণ, সবাই মোটামুটি ভালো পারতেছে দেখি। আর কে কাছে? সানজিদা, স্বপ্না, কিপাদেব, রিমি বলছে বি। কনফিডেন্সের সাথে সবাই সুন্দর সুন্দর করে বি বি বলতেছে, তাই না? তামান্না ইসলাম তানহা বি, কৃপাদেব বি। আর কে কাছে ভাইয়া বলো? তাইবা বলছে বি। ওকে, নীলা গোস্বামী বলছে সি। এই তো এতক্ষণ পর একটা কিছু পাওয়া গেল। আশা খাতুন বলছে মিশর। পূর্ণিমা দেব বলছে বি। মাইশা রহমান মিশর। মিশর, ইসরাত জাহান তন্নি বলছে মিশর। আর কে কেছো? রিফাত হাসান ইরাক বলছে ভেরি গুড। রবিন জিশান বলছে ভি। ঐশী রয় বলছে ভি। ওকে, আদ্রিতা রয় বলছে খ। সো ভাইয়া এখন একটু বলি, তোমরা যারা কনফিডেন্সের সাথে মিশর বলছো, তোমাদের কিন্তু উত্তরটা হয় নাই, তোমাদের কিন্তু উত্তরটা হয় নাই। মেসোপটেমিয়া সভ্যতাটা গড়ে উঠেছিল ইরাকে। কোথায়? ইরাকে। ইরাকে, সাদ্দাম হুসাইনের ইরাক, এই ইরাকে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা। কোন জায়গায় গড়ে উঠেছিল? ইরাকে। মনে থাকবে ভাইয়া? এটা কি মনে থাকবে? সবার কি মনে থাকবে? তোমরা যারা যুক্ত হয়েছে এখনো পর্যন্ত, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাইয়াদের জন্য অবশ্যই একটু লাভ ব্রেক দিয়ে দাও। আর যদি খারাপ লেগে থাকে তাহলে ইংরেজি এক দিয়ে সৎ পরামর্শ দিবা, আমরা সেটাকে মাথা পেতে নিব। তোমাদের যে ফিডব্যাক সেটা আমরা মাথা পেতে নিব, সেইভাবে আমরা পরবর্তী পদক্ষেপগুলো নিব। ওকে, তো তোমরা যারা ভালোবাসতে চাও তারা অবশ্যই একটু ভালোবাসা দাও, আর যারা আসলে ভালো রাগ করতে চাও তারা একটু রাগও করো, সমস্যা নাই। যে কোনো একটা তো করবা, করা তো লাগবেই তোমার, তাই না? তাহলে এটার সঠিক উত্তর কি হয়ে যাবে বলো তো ভাইয়া? ইরাক হয়ে যাবে। মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল ইরাকে। চলো পরে যাই। তাপের একক কি? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তাপ, তাপের একক কি বলো তো? কি হবে? তাপের একক কি? তাপের একক কি বলো দেখি কি হবে? জুল, কেলভিন, নিউটন, ওয়াট। কি কি মনে হয় কি হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমাদের পরীক্ষা আসতে পারে। বিএসসি এবং ডিপ্লোমা উভয়ের জন্য এটা কিন্তু আসতে পারে। আলহামদুলিল্লাহ ভুল, সামিরা ইসলাম আলিফা। নাউজুবিল্লাহ ভুল, ওটা আলহামদুলিল্লাহ ভুল না, ওটা হবে নাউজুবিল্লাহ ভুল, বুঝছো? আনসার দিলে ওকে। মিম ইসলাম বলছে আলহামদুলিল্লাহ ভুল না, নাউজুবিল্লাহ বলতে হবে, যখন হবে না তখন নাউজুবিল্লাহ বলবা। দীপান নেতা ইশরাক বলছে বি। ওকে, আর কে কেসো ভাইয়া? মায়ের শহর বলছে কেলভিন। রিফাত হাসান বলছে জুল। মনিফা রহমান বলছে হচ্ছে জুল। মেহরিনা নাহার মিনু বলছে কেলভিন। তাইবা খানম বলছে ভি। ফেরদাউস আলম তৃষা বলছে ভি। জামিল হাসান রিফাত বলছে কেলভিন। সুমাইয়া আক্তার এ। রিফাত হাসান এ, ভেরি গুড। মাহাদি হাসান বলছে এ। সবাই একটু কমেন্ট করে জানাই দাও তো, ভাইয়াকে আর একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, আমি দেখবো সবারই কমেন্ট, দেখবো সবারই উত্তর চাচ্ছি, সবার উত্তর চাচ্ছি, ঠিক আছে? সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও। বুশরা বিনতে মন মোক্তার, মোক্তার বলছে এ। তিলোত্তমা সুমি, ঐশী রয়, ওকে ভেরি গুড। সুকি, তিলোত্তমা, ভেরি গুড, সাবাস, সবাই উত্তর দাও। আমি সবার উত্তর চাচ্ছি, সবার উত্তর, উত্তর উত্তর উত্তর। সবাই উত্তর দিবা সুন্দর করে করে, চমৎকার চমৎকার উত্তর দিবা। আমরা চমৎকার চমৎকার ভাবে সুন্দর সুন্দর উত্তরগুলা নিব। কামরুল নাহার, কামরুল বলছে জুল, ভেরি গুড, সাবাস। আর কে কে আছো ভাইয়াকে একটু জানাই দাও তো দ্রুত। রনি আক্তার বলছে কেলভিন, কেলভিন, ওকে। আচ্ছা, কেলভিন আর জুলের মধ্যে যে পার্থক্য সেটা একটু বলে দিই। দুইটা জিনিস কি তোমরা জানো? তাপের সাথে আরেকটা শব্দ আছে, তাপমাত্রা। এই যে পড়াশোনা করতেছো, এই পড়াশোনাটা হচ্ছে তাপ। পড়াশোনার পর নার্সিং পরীক্ষা দিয়ে চান্স পাইছো কি পাও নাই? যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কি হয়ে যাবে? তাপমাত্রা হয়ে যাবে। সেই রেজাল্টটা কি হয়ে যাবে? তাপমাত্রা হয়ে যাবে। সো এখানে একটু খেয়াল করো। জুল, তাপের একক কিন্তু হয় জুল হবে, নাই ক্যালোরি হবে। জুল হবে, নাই ক্যালোরি হবে, বুঝছো? জুল অথবা ক্যালোরি। তাপমাত্রার এককটা হবে হচ্ছে কেলভিন। এই তাপমাত্রার এককটা কি হয়ে যাবে? এটা হচ্ছে তাপমাত্রার একক, নট তাপ। এটা কি? তাপমাত্রার একক, বুঝছো? তাপমাত্রার একক হবে হচ্ছে কেলভিন। ওইটাই হচ্ছে ওই জুল, যেটা কাজের একক। ওই জুল যেটা শক্তির একক। তাপ কি? এক প্রকার শক্তি। তাপ কি? এক প্রকার শক্তি। তাহলে জুল হচ্ছে কাজেরও একক, শক্তিরও একক। তাপ কি? এক প্রকার শক্তি। তাহলে সেই হিসেব করে কাজ, তাপের একক কি হয়ে যাবে? জুল হয়ে যাবে, বুঝছো? এক জুল সমান সমান হচ্ছে 0.24 ক্যালোরি। আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, এক ক্যালোরি সমান সমান কত জুল? বলে ফেলো, ভাইয়াকে একটু জানাই দাও। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? জুল হবে। এটা সঠিক উত্তর কি হবে? জুল হবে। ভাইয়াকে একটু জানাই দাও তো, ভাইয়াকে একটু জানাই দাও। নিউটন কিসের একক? বলের একক। ওয়াট কিসের একক? ক্ষমতার একক। ভাইয়া এই জায়গা থেকে একটা কোশ্চেন আসবে, এই জায়গা থেকে একটা কোশ্চেন আসবে। ভাইয়াকে একটু জানাই দাও তো ভাইয়া, এই যেটা বললাম তারপরে বলো। এই যে জুল, এক ক্যালোরি সমান সমান কি কত বলো তো? এক ক্যালোরি সমান সমান কত? ভাইয়াকে একটু জানাই দাও তো। এই তো রিফাত হাসানের হয়েছে, ভেরি গুড, সাবাস। আমিম ইসলাম বলছে আলহামদুলিল্লাহ হয়েছে।
হবে কেলভিন, আর অনলি তাপ বললে হবে জুল। ভেরি গুড। তাপ কি এক প্রকার শক্তি, তাহলে ওইটা দিয়ে আসতেছে। সহজ কথা, উত্তর পারবা না? ইনশাল্লাহ তো পারবা, ইনশাল্লাহ পারবো, অবশ্যই ইনশাল্লাহ বলতে হবে, তাই না? এবার বলো দেখি, তাপ এক প্রকার শক্তি, ওকে, এসআই জুল, আর সিজিএস এ ক্যালোরি। ভেরি গুড, সাবাস। এখন বলো এক ক্যালোরি সমান সমান কত জুল? সোমাইয়া আক্তার বলছে 4.2, শ্রাবণী এফ বলছে, মায়ের শহর বলছে 2500 জুল। আর কে কেছো ভাইয়াকে একটু জানাই দাও, ভাইয়া কিন্তু তোমাদের থেকে উত্তর চাচ্ছে ভাইয়া। এটা কিন্তু একবার পরীক্ষা আসছে কাদের? ডিপ্লোমাদের। কিভাবে আসছে? খাবার খাও না, খাদ্য খাবার খাও না, এই যে খাদ্য খাবার আমরা খাই, এখানে যে খাদ্য, খাদ্যর সাথে রিলেশন করে একটা ব্যাপার আছে। আর শক্তি, বুঝছো, শক্তি, খাদ্য, যেমন শর্করা জাতীয় খাবার যদি কেউ খায়, তবে তার 4 কিলো ক্যালোরি, কত? 4 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন হয়, বুঝছো? 1 গ্রাম শর্করা জাতীয় খাবার খেলে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন হয়। 1 গ্রাম যদি আমিষ খাও, আমিষ, আমিষ জাতীয় খাবার যদি কেউ খায়, তার হবে কত কিলো ক্যালোরি? 4। আর সেনো জাতীয় খাবার যদি কেউ খায়, তার হবে কত? 9.3 কিলো ক্যালোরি। কত? 9.3 কিলো ক্যালোরি, বুঝছো? ওকে, 9 হ্যাঁ দেখতে পারবা, এই ক্লাস এখানেই থাকবে, সো দেখতে পারবা। ওকে, 9.3 কিলো ক্যালোরি, ওই 9.3টাই পরীক্ষা একবার আসছে ভাই। 9.3টাই পরীক্ষায় তোমাদের কিন্তু একবার দিয়ে দিচ্ছে, মনে রেখো এটা। তাহলে 1 ক্যালোরি সমান সমান কত আসতেছে? 1 ক্যালোরি সমান সমান হচ্ছে 4.2 জুল। 1 ক্যালোরি সমান সমান হচ্ছে 4.2 জুল। 1 ক্যালোরি সমান সমান কি হবে? 4.2 জুল। মনে থাকবে? এই চালটা একটু সুন্দর করে মনে রেখো ভাইয়া। 1 গ্রাম শর্করা খাইলে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন হয়। 1 গ্রাম আমিষ খাইলে 4 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন হয়। 1 গ্রাম সেনো খাইলে 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন হয়। মনে থাকবে তো ভাইয়া? ইনশাল্লাহ পারবা তো? ভুল আর হবে? ভুল কি আর হবে? স্যার ক্লাসটা পরে আবার দেখতে পারবো? হ্যাঁ দেখতে পারবা, পরে আবার দেখতে পারবা, ঠিক আছে। চলো পরের কোশ্চেনটাই যাই। বিশ্বের সবচাইতে ভারী ধাতুর নাম কি? ভারী ধাতু না, ভারী ধাতু না, সবচাইতে মূল্যবান ধাতুর নাম কি বলো? এটা ভারী না, আমি মূল্যবান দিই। মূল্যবান ধাতুর নাম কি? বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতুর নাম কি? বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতুর নাম কি? কে কে জানো ভাইকে একটু জানাই দাও। বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতুর নাম কি? বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতুর নাম কি? ভাইকে একটু জানাই দাও তো, বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতুর নাম কি? বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতুর নাম কি? তামা রূপা সোনা প্লাটিনাম। তামা রূপা সোনা প্লাটিনাম। ভাইকে জানাই দাও তো, এটা উত্তর কি হবে? বিশ্বের সবচাইতে মূল্যবান ধাতুর নাম কি? এই তো একজন পারছে, কে? রিমো পারছে, ডি। ওকে, লিয়া পারছে প্লাটিনাম, নাহিদা বলছিলাম প্লাটিনাম, হৈমন্তী হিমু বলছে ডি, মায়ার শহর প্লাটিনাম। ভেরি গুড। আর কে কেছো ভাইয়া একটু জানাও দ্রুত। মনিফার রহমান বলছে ঘ, তিলোত্তমা সুমি, মায়ার শহর, রিমি ডি। ওকে ভেরি গুড, সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও, সবারই উত্তর চাচ্ছি, সবাই একটু কমেন্ট করে জানাই দাও ভাইয়াকে, সবাই একটু কমেন্ট করে করে জানাই দাও, ঠিক আছে? ভাইয়াকে একটু জানাই দাও। তিলোত্তমা সুমি বলছে, ওকে, জয়ন্তুন বলছে, আশা বলছে, হৈমন্তী বলছে, উপমা প্লাটিনাম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সাবাস। ওকে, সঞ্জিদা স্বপ্না বলছে ক্লাসটা করতে পারলাম না, পরে করে নিও, অবশ্যই করে নিও, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তো অবশ্যই করবা। সঞ্জিদা স্বপ্না ডি, কৃপা দেব বলছে ডি। আর কে কেছো ভাইয়া কমেন্ট করো, তাই বা খানম বলছে ডি। ওকে, সো চলো ভাইয়া উত্তরটা দিয়ে ফেলি। মূল্যবান ধাতু সবচেয়ে দাম বেশি কিন্তু প্লাটিনামের, সবচেয়ে দাম বেশি কার? প্লাটিনামের। যদি বলে সবচেয়ে কম, সবচেয়ে কম নিষ্ক্রিয় কে? সবচেয়ে কম নিষ্ক্রিয় হচ্ছে সোনা। সবচেয়ে কম নিষ্ক্রিয় কে? সোনা। ভাই 1 গ্রাম মানে 1 ভরি সোনা কিনতে গেলে এখন দাম লাগে কত? 2,22,000 না 27,000 টাকা। এখন চিন্তা করতেছি যে 2 ভরি সোনার দাম হবে কত? 5 লাখ টাকা। তার মানে বুঝতেছো কি প্লাটিনামের দাম কি রকম? প্লাটিনামের দামটা কত হতে পারে? তাহলে একবার একটু চিন্তা করো, ইমাজিনেশন করো। সোনার দামই আছে 2,27,000, আর যদি প্লাটিনাম কিনতে যাও তাহলে কি হবে? ঠিক আছে, প্লাটিনাম কিনতে গেলে কি হবে? তোমরা যখন বিয়ে শাদী করতে যাবা, তখন এইটাকে, হাজবেন্ডকে বলবা যে আমাকে একটা প্লাটিনামের চুড়ি গিফট করতে হবে, বা আংটির রিং গিফট করতে হবে। ওকে, সেটা বলবা। ওকে, সো চলো পরেরটা যাই। রাষ্ট্র সংস্কার কমিশন কয়টি? রাষ্ট্র সংস্কার কমিশন কয়টি? এটা আমরা তো লাস্ট একদিন পড়াইছিলাম, তারপরে আজকে আবারও দিলাম, কারণ এই জিনিসটা আসতেছে, বারবার পরীক্ষা আসতেছে, বারবার আসতেছে, এবং বারবারই তোমাদের পড়া লাগবে। রাষ্ট্র সংস্কার কমিশন কয়টি? 11টি, 7টি, 9টি, 15টি। রাষ্ট্র সংস্কার কমিশন কয়টি? আদিত্যা রয় বলছে রোডিয়াম, রোডিয়াম না, রেডিয়াম হবে, ঠিক আছে। শারমিন সাপলা বলছে আমি মাত্র জয়েন হলাম, পরে কি ক্লাস করতে পারবো? হ্যাঁ পরে ক্লাস করতে পারবা, ঠিক আছে, কল্পনা করার বাইরে। আচ্ছা, লিয়া বলছে দেউলিয়া। এই যে রিফাত, যদি বিয়ে শাদী করতে যাও তাহলে আগের থেকে কিন্তু গুছাই ফেলো, সোনা ছাড়া কোনো বিয়ে শাদী নেই, বুঝছো কি বলছি? প্লাটিনাম কিনতে হবে, একদম প্লাটিনাম কিনতে হবে, আর কোনো কথা নেই। মনিফার রহমান বলছে গহনা ছাড়া বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, মেয়েরিমা দোয়া করে দিলাম, দ্রুত বিয়ে হোক এবং গহনাগাটি কিনেই বিয়ে হোক, ঠিক আছে। মেরিনা নাহার মিনু বলছে এ, হৈমন্তী হিমু বলছে 11, আদ্রিতা রয় প্লাটিনাম, তিলোত্তমা সুমি এ, তিলোত্তমা সুমি, রিমি আক্তার শিপা বলছে এ, তারপরে মোনালিসা ইসলাম বলছে 11টি, আন্নেশা বৈদ্য বলছে ক, রবিন জিশান বলছে 11টি, মেনশন সকিনা ভাবি, হ্যাঁ সকিনা ভাবিকেই মেনশন করো।
11, সানজিদা, সানজিদা স্বপ্না বলছে 11টি, ফেরদাউসি আলম তিশা, আকি আক্তার 11, তাইবা খানম জানি না, ঠিক আছে, না জানলে সমস্যা নাই, তানজিলা রাখি 11, সবাই উত্তর দাও, সবারই উত্তর চাই, সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও, এটা কিন্তু পরীক্ষা আসতেছে ভাইয়া, এবং এটা আমি লাস্ট ক্লাসে এটা কিন্তু তোমাদেরকে পড়াই দিয়েছিলাম, মনে আছে কিনা, কার কার মনে আছে ভাইয়াকে একটু জানাই দাও তো, কার কার মনে আছে একটু ভাইয়াকে জানাই দাও তো, কার কার মনে আছে ভাইয়াকে একটু জানাই দাও, কার কার মনে আছে ভাইয়াকে একটু জানাই দাও। লিয়া 11টি, তিলোত্তমা সুমি এ, শ্রাবণী আক্তার বলছে 11টি, আশা খাতুন বলছে 14 আছে 11টি, ভেরি গুড। কার কার মনে আছে, আমি পড়াইছিলাম লাস্ট ক্লাসে, পড়াইছিলাম না এটা, কার কার মনে আছে, এটা আমাদের পড়ানোর মধ্যে পড়ছে, পড়ানো, তো বলো তো ভাইয়া এটা লাস্ট ক্লাসে পড়াইছিলাম, কার কার মনে আছে একটু বলো তো, কার কার মনে আছে একটু বলো। তাহলে ভাইয়া এটা সঠিক উত্তর কি হয়ে যাবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে আছে 11টি, কি হয়ে যাবে 11টি হয়ে যাবে সঠিক উত্তর, 11টি হবে কি সঠিক উত্তর, বুঝছো, 11টি হবে কি সঠিক উত্তর। বিয়ে করলেও নার্সিং পড়া যায়, সমস্যা নেই, বিয়ে করলেও নার্সিং পড়া যায়, কোনো সমস্যা নেই, তাহলে এটা সঠিক উত্তর কি হবে 11টি হবে। চলো পরে যাই। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত বিভক্তকারী নদীর নাম কি? বাংলাদেশ আর মিয়ানমার এই যে সীমান্ত, এই সীমান্ত বিভক্তকারী নদীর নাম কি? খুবই সহজ একটা কোশ্চেন, বাট কঠিন, তাই না? কুলিক, মেঘনা, নাপ, মাতামুহুরী, বলে ফেলো ভাইয়া কি হবে উত্তরটা, দেখি কে কে পারো ভাইয়াকে একটু জানাই দাও। কুলিক, মেঘনা, নাফ, মাতামুহুরী, এর মধ্যে বাংলাদেশের সীমান্ত বিভক্তকারী নদীর নামটা কি? মায়ানমার এবং বাংলাদেশের সীমান্ত বিভক্তকারী নদীর নাম কি? লিজা, আমার কমেন্ট পড়া হয় না, আমি পড়ি, হয়তো তুমি খেয়াল করো না, ঠিক আছে। ওকে, এখন দেখি উত্তর দিছে কে, মনিফা আক্তার রহমান বলছে নাফ, তার আগে উত্তর দিছে আছে মুক্তা, মুক্তা উত্তর দিছে নাকি, সি না না ও আগের দিছে হয়তোবা। আলিফা বলছে নাফ, উপমা বলছে নাফ, আশামণি বলছে নাফ, কে কে আছো, লিয়া নাফ, তাইবা খানম নাফ, সানজিদা স্বপ্না বলছে নাফ, ভেরি গুড। আর কে কে আছো ভাইয়াকে একটু জানাই দাও। ফেরদৌস আলম তিশা বলছে সি, কৃপা দেব বলছে সি, ওকে ওকে, রিমি আক্তার শিবা বলছে নাফ অর্থাৎ সি। আর কে আছো ভাইয়াকে কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো ভাইয়া, দ্রুত কমেন্ট করো, সবাই কমেন্ট করো। সো একটু কথা বলতে থাকি, সেটা হচ্ছে বাংলাদেশের যৌথ নদী, যৌথ নদী আছে, যৌথ নদী, যৌথ নদী ভারত এবং ভারতে যৌথ নদী আছে দুইটা দেশের সাথে, একটা আছে ভারতের সাথে আর একটা আছে হচ্ছে মিয়ানমারের সাথে, বুঝছো, মিয়ানমার, যৌথ নদী আছে দুইটা, একটা আছে ভারতের সাথে আর একটা আছে মিয়ানমারের সাথে। ভারতের সাথে আছে 54টি, মিয়ানমারের সাথে আছে 3টি, কয়টি? 3টি, ঠিক আছে। এই যৌথ নদীর সংখ্যা কয়টি? যৌথ নদী আছে টোটাল 57টি। মিয়ানমারের সাথে কি কি আছে? নাপ, মাতামুহুরী আর সাঙ্গো, নাপ, মাতামুহুরী আর কি সাঙ্গো, এখানে তো দুইটা আছেই, নাপ আর মাতামুহুরী, এর সাথে কি যুক্ত হয়? সাঙ্গো, এই তিনটা হচ্ছে আমাদের মিয়ানমারের সাথে যৌথ নদী। কুলিকের ক্ষেত্রে মনে রাখবা বাংলাদেশ থেকে এইটা এই একমাত্র নদী যেটা বাংলাদেশ থেকে ভারতে গেছে, কোন জায়গা থেকে? বাংলাদেশ থেকে ভারতে, মনে রেখো এটা, বাংলাদেশ থেকে কোথায় গেছে? ভারতে ঢুকছে। সব নদী ভারত থেকে বাংলাদেশে আসছে, শুধু একটা নদী আসছে কোন জায়গা থেকে? বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে ভারতে। একটু পরে সুমাইয়া আক্তার বলছে ভাই আমার একটু কমেন্ট পড়েন, করে ফেললাম, কি বলবা বলে ফেলো, ঠিক আছে। সাঙ্গু, নাপ, মাতামুহুরী, ভেরি গুড। বাংলাদেশে নাপ, ভারত আর হাড়িভাঙ্গা, হ্যাঁ ভেরি গুড, সাবাস। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে বলো তো? নাফ নদী। এটা কত কিলোমিটার দীর্ঘ? 56 কিলোমিটার, বুঝছো, 56 কিলোমিটার। সবচেয়ে বড় কথা, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন কিন্তু এই নাফ নদীর মোহনায় অবস্থিত। সেন্ট মার্টিন, এই সেন্ট মার্টিন যে দ্বীপ, এটা নাফ নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশ আর ভারত, বাংলাদেশ আর ভারত যদি বলে তাহলে সেটা কি হয়ে যাবে? হাড়িভাঙ্গা, সেটা কি হয়ে যাবে? বাংলাদেশ আর ভারত যেহেতু অনেক দিক থেকে আছে এই জন্য সহজে বলা যায় না, তবে হাড়িভাঙ্গা যেটা আছে, হাড়িভাঙ্গা, এই হাড়িভাঙ্গা যে নদীটা আছে, হাড়িভাঙ্গা নদী যেটা আছে, হাড়িভাঙ্গা, এই নদীটা হচ্ছে সাতক্ষীরার এই দিক থেকে, হাড়িয়াভাঙ্গা, সরি হাড়িভাঙ্গা না, হাড়িয়াভাঙ্গা, ঠিক আছে, হাড়িয়াভাঙ্গা যে নদীটা আছে, এই নদীটা সাতক্ষীরার এই দিক থেকে অনেকটাই ডাইভার্ট করছে। তো ওই হিসেবে তুমি বলতে পারো কি, ওই হিসেবে তুমি বলতে পারো, ওই হিসেবে বলতে পারো যে এটাও কি বাংলাদেশের ভারতকে ডাইভার্ট করা নদী। ওকে, তোমাদের পরীক্ষা মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারিতে হয়ে যাবে, বুঝছো, আর লেট করবে না, আর লেট করার কোনো সুযোগ নাই, সো ফেব্রুয়ারিতে হয়ে যাবে, বুঝছো কি বলছি। ওকে চলো পরে যাই। এবার বলি আমাদের যে যে বইগুলো আমি তোমাদেরকে বললাম, এই বইগুলো তোমাদের কিন্তু দেওয়া হবে, ওএমআর বুক টুক সহ সবকিছু দিয়ে দেওয়া হবে। সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও তারা অবশ্যই নাম্বারে, যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার বা আমাদের পেজ, এই পেজ এবং নাম্বারে দ্রুত যোগাযোগ করে কিন্তু ভর্তি হয়ে যাও, নিজের আসন নিশ্চিত করো, পড়াশোনা শুরু করে দাও, কারণ বসে থাকার আর সময় নাই। ডাক দিয়েছে অমুক ভাই, বসে থাকার আর সময় নাই, বুঝছো, ডাক দিয়েছে মনে করো মফিজ ভাই, বসে থাকার আর কোনো সময় নাই। চলো পরে যাই। বিএনএমসি ডাক দেওয়ার পরে এখন আমরা
আমরা চলে আসি, বিশ্বের সবচাইতে বড় বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? বিশ্বের সবচাইতে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? কোন দেশটা বিশ্বের সবচাইতে বেশি কার্বন নিঃসরণ করেন? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বিশ্বের সবচাইতে বেশি কার্বন নিঃসরণ করে কোন কোশ্চেন এটা ডাক দিয়েছে এবারা। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? চীন, রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র। চীন, রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র। চীন, রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র কোন দেশ সবচাইতে বেশি কার্বন নিঃসরণ করেন? ওকে, সো একটু বলো ভাইয়া। এক্সাম ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারিতেই হয়ে যাবে, কারণ হচ্ছে আর লেট করার কোনো সুযোগ নাই। সুযোগ নাই কেন? বেশি লেট করলে তোমরা পিছই পড়ে যাবা, বুঝছো কি বলছি? আবার আসছে আরেকটা ব্যাচ চলে আসবে, সো দ্যাটস আর বেশি লেট করবে না। রিফাত হাসান বলছে চীন, মায়ের শহর চীন। উপমা বলছে চীন। মনিফা রহমান ঘ। রিফাত হাসান বলছে চীন। তাইবা খানম চীন। তানজিলা রাখি বলছে চীন। তিলোত্তমা সুমি, আলিফা, সানজিদা, কৃপা, তামান্না ইসলাম তানহা, রিমি আক্তার শিপা, হৈমন্তী হিমু। সবারই কমেন্ট করে, আরো কমেন্ট করো, সবাই একটু দ্রুত কমেন্ট করো, ভাইয়াকে একটু জানাই দাও, দ্রুত দ্রুত কমেন্ট করে ভাইয়াকে একটু জানাই দাও। অনেক সুন্দর একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, পরীক্ষায় প্রচন্ড পরিমাণে আসে। একটু জানাই দাও তো কি কি হবে। আদ্রিতা রয় বলছে চীন। আদ্রিতা রয় বলছে কি চীন। ওকে, ভেরি গুড। কেমনে স্ক্রিন শেয়ার দেওয়ার আগেই তোমরা আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার কাছে হয়তো একটু পরে পৌঁছাচ্ছে। হিজাবি কুইন, পূর্ণিমা, তিলোত্তমা সুমি, শ্রাবণী আক্তার বলছে ডি। আর কে কেছো ভাইয়া কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। ওকে, আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটু ফিডব্যাক দিও। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগতেছে, কোনো কিছু শিখতে পারতেছো কিনা? যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবা ভাইয়া ক্লাসটা ভালো লাগতেছে, এবং সেই সাথে সাথে লাভ রেক দিবা, ভালোবাসা দিবা। যত ভালোবাসা দিবা আমাদের অনুপ্রেরণা তত বেড়ে যায়। আয়েশা লিজা বলছে এসে এ, তিলোত্তমা সুমি বলছে এ। আর কে আছে, আর কে কে আছে একটু বলো ভাইয়া। এখানে ছবি দেখে কিন্তু বোঝা যাচ্ছে রমজান, রমজানের সাথে পরীক্ষার সাথে রমজানের কোনো সম্পর্ক নাই। রমজান একটা ধর্মীয় বিষয়, সেটা ধর্মীয়ভাবে পালিত হবে, এটার সাথে পরীক্ষা হওয়া না হওয়া এটার সাথে কোনো রিলেশন নাই। এমনও সিস্টেম হয়েছে সকালে এক জায়গায় পরীক্ষা, এই জন্য নার্সিং পরীক্ষা বিকালে নিচ্ছে, বুঝছো? সো রমজান মাসে যে পরীক্ষা হতে পারবে না এটাও কোথাও লেখা নাই। আল্লাহ তাআলা আরো বরং বলছে রমজানে তুমি কাজ কাম কি ফেলে রাখি আমরা কি ফেলে রাখি যে রমজান আসছে সারাদিন মনে করো যে ঘুমাবো আর কি না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সেহরি খাবো আর ঘুমাবো, সেহরি খাবো আর ঘুমাবো, এই কাজ কেউ করে? এই কাজ করলে রোজা হবে বলো তো? এই কাজ করলে কি রোজা হবে? অবশ্যই হবে না, পরিশ্রম করতে হবে। আল্লাহ তাআলা বলছে তোমরা অবশ্যই সেহরি খাওয়ার পর সকালবেলায় অবশ্যই তুমি কি জীবিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, জীবিকা করে ফিরে আসো, পরিশ্রম করো, নামাজ কালাম পড়ো। এটাই হচ্ছে রমজান, তাই না? সংযম করা, তাই তো নাকি? সো এটাই হচ্ছে তোমাদের রমজান, বুঝছো কি বলছি? সো রমজানের সাথে, রমজান মাস মাহে রমজানের সাথে এটার কোনো সম্পর্ক নাই, তোমার পরীক্ষা হয়ে যাবে, বুঝছো? তাহলে এটা মনে রেখে এটার উত্তর কি হয়ে যাবে? চীন। এটার উত্তর কি হয়ে যাবে? চীন। এবং তোমাদের বলে রাখি ছেলেদের কোটা 20% করতে চাচ্ছিল, কিন্তু সেটা 20% হবে না, এটা মোস্ট প্রবাবলি 15% হইতে পারে। কত পার্সেন্ট হইতে পারে? 15%, বুঝছো? 15% হতে পারে। ফেব্রুয়ারিকে টার্গেটে রেখে ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো লাগবে, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো লাগবে। ওকে, চলো পরে যাই, যা পারি না তা আসে বসে থাকে। আচ্ছা ঠিক আছে ভাই, চলো পরের পরের কোশ্চেনে চলে যাই। এরপরে কোশ্চেন, আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশের নাম কি? আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশের নাম কি? রাশিয়া, ইতালি, ভ্যাটিকান সিটি, মালদ্বীপ। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশের নাম কি? আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশের নাম কি? বলতো এটার উত্তর কি হবে? ফেব্রুয়ারিতে হলে মোটামুটি একটু ইসের হতে পারে, মিডিয়াম টাইমের দিকে হতে পারে, নির্বাচনের 1-1.5 সপ্তাহ পরে সেই নাগাদ হতে পারে আর কি, এমনই একটা ধারণা করা হচ্ছে। এখন দেখা যাক কি হয়, এটা সম্পূর্ণ দায়ভার তো আসলে বিএনএমসির। তারা কি সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নিলেই তোমাদেরকে আমরা জানাই দিব। সিদ্ধান্ত নিলেই, সিদ্ধান্ত কি নেয় তার উপর ডিপেন্ড করে আমরা তোমাদেরকে কিন্তু ইনশাল্লাহ ভাইয়া জানাই দিব। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ভাইয়ারাই তোমাদেরকে আগে জানাই দিবে, বুঝছো কি বলছি? এই তো সামিরা ইসলাম আলিফা বলছে সি, তানজিলা রাখি বলছে মালদ্বীপ, লোবাবা জান্নাত, মুক্তি ইসলাম, হিজাবি কুইন, ফেরদাউসি, সানজিদা শম্পা, তামান্না ইসলাম তানহা, ভ্যাটিকান সিটি। আনিশা বৈদ বলছে গ। হৈমন্তী হিমু বলছে ভ্যাটিকান সিটি। অদ্রিতা রয় বলছে গ। তানজিলা রাখি বলছে ভ্যাটিকান সিটি, ভেরি গুড। মেঘবালিকা ভ্যাটিকান সিটি। আর কে কে আছো? অদ্রিতা রয় গ হবে। আর কে কে আছো দ্রুত কমেন্ট করো। নুসরাত জাহান শিফা বলছে ভ্যাটিকান সিটি। তিলোত্তমা সুমি বলছে ভ্যাটিকান সিটি। সবাই একটু কমেন্ট করতে থাকো, আমি একটু বলতে শুরু করি। রাশিয়া, এটা মনে রেখো, বিশ্বের আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ, আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ, বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। আয়তনে, আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে কি? রাশিয়া। জনসংখ্যায় যদি বলে, জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? এটা কিন্তু বর্তমানে হচ্ছে ভারত। এটা কি বলতো? বর্তমানে ভারত। এইবার আসি মালদ্বীপ। মালদ্বীপ হচ্ছে সার্কের ভিতর, সার্ক,
সার্কের ভিতর, সার্কের যে দেশগুলো আছে সার্কের ভিতর সবচেয়ে ছোট দেশ, সার্কের ভিতর ছোট দেশ, সার্কের ভিতর ছোট দেশ যদি বলা হয় সার্কের ভিতর আয়তনে বড় দেশ কোনটি, সেটা হয়ে যাবে ভারত। সার্কের মধ্যে আয়তনে বড় দেশ কোনটি, সেটা হয়ে যাবে কি ভারত, বাট আমাদের সেটা বলার পসিবিলিটি কম, তার আগে আমরা একটু বলে ফেলি। এরপর চলে আসি ইতালি। ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। কেন ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়? ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় ইতালিকে, কেন বলা হয়? এর কারণ হচ্ছে এই ভ্যাটিকান সিটি ইতালির পেটের মধ্যে অবস্থিত। এই ভ্যাটিকান সিটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট দেশ, ছোট দেশ। এটা মূলত কি, এটা জাতিসংঘের একটা পর্যবেক্ষক দেশ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া, তুবা ইসলাম আমার কমেন্টও পড়ে না, পড়ি ভাইয়া, নীল আপসোরা, ওকে আপসোরা পড়লাম ভাইয়া, ওকে আয়েশা রহমান রাশিয়া, আচ্ছা ঠিক আছে। তুবা, তুবা বলছি, মেহরিন বলছি, লিয়া বলছি, হাবিবা বলছি, তাইবা নাম বলেন না কেন আমার আর কতবার বলবো, মাহাদি বলছি, শ্রাবন্তী বলছি, ওকে মেহেদি, জয়তুন বলছি, মারিয়া বলছি, আলো রোশনি বলছি। ভেরি গুড, সবাইকে ধন্যবাদ, তোমরা যুক্ত হয়েছো, কষ্ট করে পড়াশোনা করতেছো, এই জন্যই তো আমরা কৃতজ্ঞ তোমাদের প্রতি, তাই না? ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটিতে কত বছর, তো 92 বছর ধরে কোনো বাচ্চা জন্ম নেয় না, এমন একটা শহর এখানে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভ্যাটিকান সিটি হচ্ছে পোপদের শহর। ক্যাথলিক খ্রিস্টান যারা আছে, ক্যাথলিক খ্রিস্টান, তাদের যে ধর্মগুরুরা রয়েছে, সেই ধর্মগুরুদের শহরের নাম কি, ভ্যাটিকান সিটি। সেই ধর্মগুরুদের নাম কি, ভ্যাটিকান সিটি। ইতালিকে দেখতে জুতার মতো, হ্যাঁ ঠিক আছে, ইতালিকে দেখতে জুতার মতো, এই জন্য ইউরোপের বুট বলা হয় ইতালিকে। ইউরোপের বুট বলা হয় কাকে, ইতালিকে। ইউরোপের বুট বলা হয় কাকে, ইতালিকে। চলো ভাইয়া পরের কোশ্চেনে চলে যায় তাইলে। পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আয়রনের সংকেত নিচের কোনটি? আয়রনের সংকেত নিচের কোনটি? কে কে জানো ভাইয়াকে একটু জানিয়ে দাও, আয়রনের সংকেত নিচের কোনটি? দেখি কয়টা করা যায়, দেখি কয়টা করা যায়, আমরা দেখি কয়টা পর্যন্ত করা সম্ভব, সেটা আমরা করব, ঠিক আছে, টেনশন নাই। আয়রনের এই জায়গা থেকে তোমাদের একটা আসবে পর্যায় সারণীর, এই যে কথাটা আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে। এই যে সংকেতগুলো আছে এই সংকেতগুলো থেকে একটা আসবে, আয়রনের সংকেত নিচের কোনটি? মোটামুটি অনেকেই সঠিক উত্তর দেওয়া শুরু করে দিয়েছো, বলো আরো বলো, সবারই উত্তর চাই, সবারই উত্তর চাই, সবাই একটু কমেন্ট করে করে জানাই দাও ভাইয়াকে। আয়রনের সংকেত নিচের কোনটি? আয়রনের সংকেত নিচের কোনটি? আয়রনের সংকেত নিচের কোনটি? সবার উত্তর চাচ্ছি, সবার উত্তর চাই, সবাই উত্তর দাও, দেখি কে কে পারো একটু কমেন্ট করো। আয়রনের সংকেত নিচের কোনটি? দেখি কে কে পারো একটু উত্তর করো, সবাই উত্তর করো। সবারই উত্তর খুবই গুরুত্বপূর্ণ, তাই না আমাদের জন্য, সবাইকে, সবাই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ভাইয়া বলো, আয়রনের সংকেত নিচের কোনটি? সবাই মোটামুটি পারতেছো, ভেরি গুড, সাবাস, অনেকেরই উত্তর হয়েছে দেখি। সো থ্যাংক ইউ, যারা যারা পারতেছো সবাইকে ধন্যবাদ ভাইয়া। তাহলে একটু বলা শুরু করি। পটাশিয়াম, এই কে মানে কি, পটাশিয়াম, এটা কিন্তু পরীক্ষা আসছে। এইবারে দেখো আয়রন, এটাকে কি বলা হয়, আয়রন, ঠিক আছে, ফেরাস, তাহলে সেটা হচ্ছে আয়রন। এটা হচ্ছে সোডিয়াম, সোডিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়ামের সংকেত। আর এই এনআই দিয়ে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে নিকেলের সংকেত। তো এই সংকেতগুলা ভাইয়া অন্তত 30-40টা মুখস্থ করে রাখো। সংকেত পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত যে কয়টা আছে, 1 থেকে 30, অন্তত এই 30টা মুখস্থ করে রাখো। আয়রনের সংকেতটা কি হয়ে যাবে, এফি। আয়রনের সংকেতটা কি হয়ে যাবে, এফি হয়ে যাবে, তাই না? আয়রনের সংকেত কি হয়ে যাবে, এফি হয়ে যাবে, মনে থাকবে, আয়রনের সংকেত কি হবে, এফি হবে। ওকে, চলো পরে যাই। অপেক এর সদর দপ্তর কোথায়? অপেক এর সদর দপ্তরটা কোথায়? তোমরা জানো এই যে রিসেন্টলি যেহেতু ভেনেজুয়েলার কথাবার্তা উঠতেছে, ভেনেজুয়েলা, অপেকটা মূলত কি, অপেকটা হচ্ছে পেট্রোলিয়াম তেল যারা উত্তোলন করে সেই সব দেশগুলোর সংগঠন। অপেকটা কি, পেট্রোলিয়াম তেল তেল যারা রপ্তানি বাণিজ্য টাণিজ্য করে তাদের সংগঠনের নামই হচ্ছে অপেক। এই অপেকের সদর দপ্তরটা কোথায় ভাইয়াকে একটু জানাই দাও তো। এটাই আছে, আচ্ছা 118টা আছে, এ তো বিশাল ব্যাপার, আমারও নিজেরও মুখস্থ নেই এতটা, বুঝছো, তোমরা তো আমার থেকেও ব্রিলিয়ান্ট দেখতেছি, তোমরা তো আমার থেকেও ভালো পারো, বুঝছো, তোমরা কিন্তু অসাধারণ, চমৎকার তোমরা। আমারও এতগুলো মুখস্থ থাকে না, 118টা আমার মুখস্থ থাকে না, হ্যাঁ পারি অনেকটাই, বাট সব মুখস্থ থাকে না, ঠিক আছে। ওকে, আজারবাইজান বলছো, সুরভি বলছে ডি, আখি আক্তার বলছে সি, আলোর রোশনি বলছে এটা জানি না, জামিল হাসান রিফাত বলছে গ, তামান্না ইসলাম তানহা বলছে ডি, কিছু জল্পনা বলছে ডি। আচ্ছা ভাইয়া একটু কলে রাখি, আমি আবারও বলি, তেল উৎপাদনকারী সংগঠনগুলোর সংগঠন, তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন আছে অপেক। তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন কি, অপেক, অপেক, বুঝছো। তিলোত্তমা সুমি, ফেরদাউস সালাম তিশা ডি, মেঘ বালিকা বলছে গ, আর কে কেছো, তিলোত্তমা সুমি বলছে ডি, আর কে কেছো ভাই কমেন্ট করো। তামান্না ইসলাম তানহা বলছে আজারবাইজান, জানি না, না জানলে কোনো সমস্যা নাই, জানবা না, এটাই স্বাভাবিক বিষয়, আমরা জানাই দিচ্ছি ভাইয়া। এটা সঠিক উত্তরটা হবে সে অস্ট্রিয়া, এটা সঠিক উত্তরটা কি হয়ে যাবে, অস্ট্রিয়া। অপেকের সদর দপ্তরটা কিন্তু ভাইয়া অস্ট্রিয়াতে অবস্থিত। অপেকের সদর দপ্তরটা কোথায় অবস্থিত, অস্ট্রিয়াতে অবস্থিত, মনে রেখো। আজারবাইজানের রাজধানীটা
গুরুত্বপূর্ণ। আজারবাইজানের রাজধানীটার নাম হচ্ছে বাকু, এটা কিন্তু পরীক্ষায় আসে। আজারবাইজানের রাজধানীর নামটা কি? বাকু। আজারবাইজানের সাথে আরেকটা দেশের একটা সাপে নেউলে সম্পর্ক আছে, মানে খারাপ সম্পর্ক, সেই দেশটার নাম হচ্ছে আর্মেনিয়া। এই দুইটা দেশের মধ্যে খালি যুদ্ধ বাঁধে, বুঝছো, এই দুইটা দেশের মধ্যে খালি যুদ্ধ বাঁধে। সো একটু মনে রেখো। অস্ট্রিয়া, অস্ট্রিয়া, আজারবাইজানের রাজধানীর নাম কি? বাকু। তাহলে কি বললাম, অপেকের সদর দপ্তরটা কোথায়? অস্ট্রিয়ায়। কোথায়? অস্ট্রিয়ায়। মনে থাকবে, ভুল হবে আর কখনো, এটা মনে রেখো। আর একটা জিনিস আছে, ইউনিফা। ইউনিফা পরিবেশবাদী সংগঠনের যেটা আছে, ইউনিফা, ইউনিপা, ইউনিপা, এইটার সংগঠনটা হচ্ছে ভাইয়া ইউনিপা, এটা সদর দপ্তরটা হচ্ছে নাইরোবি। এটা হচ্ছে নাইরোবি, নাইরোবি কেনিয়া, বুঝছো, একটু মনে রেখো, নাইরোবি কেনিয়াতে অবস্থিত। এটা আসে পরীক্ষায়, নাইরোবি কেনিয়াতে অবস্থিত, বুঝছো কি বলছি? নাইরোবি কেনিয়া, নাইরোবি কেনিয়া। আজারবাইজানের রাজধানীর নাম কি? বাকু। নাইরোবি কেনিয়া কি? ইউনিপা। এটা পরীক্ষা আসে। আসমা খাতুন, শুভ রয়, লিয়া, রিমি, সুকি, সামিরা, উম্মে জান্নাতুল, আলো রোশনি, ভেরি গুড। তাহলে সবারই মোটামুটি হয়েছে। চলো পরের কোশ্চেনটা সলভ করে ফেলি। পরের যে কোশ্চেনটা আছে, কোন ক্ষুদ্র নিগোষ্ঠীদের জাতিগত সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক? কাদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক? কাদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক? মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা রয়েছে কাদের কাদের? চাকমা, গারো, মারমা, সাঁওতাল। চাকমা, গারো, মারমা, সাঁওতাল। চাকমা, গারো, মারমা, সাঁওতাল। বলে ফেলো। এই তো অলরেডি উত্তর দিয়ে ফেলেছে। সুমাইয়া আক্তার বলছে সি, উপমা বলছে মারমা, নাহিদা ইসলাম বলছে খাসিয়া, রিমু আক্তার বলছে বি, মায়া শহর বলছে গারো, মনিফা রহমান বলছে গারো, ইউনিপা আছে নাইরোবি, ইউনিপা হ্যাঁ ইউনিপা আছে নাইরোবি কেনিয়া, জামিল হাসান রিফাত বলছে চাকমা, কিছু কল্পনা গারো, তাইবা খানম বলছে সি, আর কে কে আছে? মোনালিসা ইসলাম বলছে বি, রিমি আক্তার শিপা বলছে বি, ফেরদাউসি আলম তিশা বলছে সি, রিমি আক্তার শিপা গারো, আর কে কে আছো ভাইয়াকে কমেন্ট করো। আলিফা, আলিফা বলছে গারো। গারো, 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 আজ গারো পাহাড়ের দেশেতে আসলাম ফিরে ঘুরে ঘাড়ে, ঠিক আছে? এই যে গারো পাহাড়ের দেশে যে আমরা চলে আসছি আজকে, এই গারো পাহাড় নিয়ে এখন তাহলে একটু কথা বলাই লাগে, তাই না? এই মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা মানে কি? ছেলেদের বিয়ে হলে, মেয়ে ছেলের মধ্যে বিয়ে হলে ছেলে কোথায় যাবে? মেয়ের বাসায় যে উঠবে। অর্থাৎ কি, আমাদের দেশে যেটাকে ঘর জামাই বলে, এটা এদের কালচারে এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস। কি হয়, আমাদের এখানে মেয়েরা আসছে শ্বশুর বাড়ি চলে আসে, আর এখানে ছেলে চলে যাবে শ্বশুর বাড়ি। তার মানে কি, কান্নাকাটি কে করবে? ছেলেরা কান্নাকাটি করবে। দেখতে কত চমৎকার, তাই না? ছেলেরা কান্নাকাটি করবে, তাই না? ছেলেরা কান্নাকাটি করবে। আর আমাদের এখানে কে কান্নাকাটি করে? মেয়েরা কান্নাকাটি করে। তো দুইটা জাতিগোষ্ঠী আছে যাদের সমাজ ব্যবস্থা আছে মাতৃতান্ত্রিক, একটা হচ্ছে খাসিয়া আর একটা হচ্ছে গারো। একটা খাসি আর একটা গারো। চাকমা হচ্ছে কি সবচাইতে বড়, বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড় জাতিগোষ্ঠী হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীকে, ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে চাকমা। ক্ষুদ্র নিগোষ্ঠী কে? চাকমা, বুঝছো, মনে রেখো। ক্ষুদ্র নিগোষ্ঠী কে ভাইয়ারা আমার? চাকমা, মনে থাকবে। ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে চাকমা। দ্বিতীয় হচ্ছে সাঁওতাল। দুই নম্বরে কে আছে? সরি, মারমা। দ্বিতীয় মারমা, এটা মনে রেখো। সো এই কথাগুলো পরীক্ষা কিন্তু ভাই আসে। ওকে, এই কথাগুলো কিন্তু পরীক্ষা আসে। এত কমেন্ট না দেখে ডিরেক্ট বোঝাই দেবো। আচ্ছা ঠিক আছে ভাই। কিরা সুরভি, যা পড়াইছি পড়াইছি, যেটা দরকার সেটুকুনি পড়াইছি, তোমার এত টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে এটা একটু ভালো করে মনে রেখো। তাহলে এটার সঠিক উত্তর কি হয়ে যাবে ভাইয়া? এটার সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে হচ্ছে গারো। এটার সঠিক উত্তর কি হয়ে যাবে? গারো। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কার? গারোদের। কাদের? গারোদের। ওকে, চলো এরপরে চলে যাই আমরা। আমাদের, তোমরা যারা আসলে এখানে যুক্ত আছো, তোমাদের জন্য বলে রাখি আবারও, আমাদের যারা রিয়েস্টার 2.0 ব্যাচে অ্যাডমিট হতে চাও, 1500 টাকায় ভর্তি হলে বইগুলো পেয়ে যাবা, সিটগুলো সবকিছু পেয়ে যাচ্ছ। সো তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা দ্রুত যোগাযোগ করে, স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে প্লাস আছে আমাদের পেজ, দুইটা জায়গাতে কিন্তু দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে পড়াশোনা চালাই যাও, কারণ বসে থাকার আর সুযোগ নাই। ঠিক আছে, ডাক দিয়েছে সালমান ভাই, বসে থাকার আর কোনো সুযোগ নাই। এছাড়া আমাদের আগামীকাল কিন্তু আরেকটা ক্লাস আছে, ইনশাল্লাহ তোমরা সেই ক্লাসটা করতে পারবা বিজ্ঞানের উপর। আর ভর্তি হলে যেগুলো পাবা সেগুলো হচ্ছে এই বইটা পাবা, এই বইটা পাবা, এই যে এই বইটাও তোমাদেরকে কিন্তু প্রোভাইড করা হবে। এছাড়া তোমাদের জন্য বাসায় বসে প্র্যাকটিস করার জন্য সরাসরি ওএমআর শিট, সেই ওএমআর শিট কিভাবে একটা রিয়েল ওএমআর শিট দিতে হয় সেই জিনিসগুলো নিয়েও কিন্তু শুরু করব, ঠিক আছে? সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবা, ঠিক আছে কি বলছি? সো আজকে আমি বলছিলাম যে তোমাদেরকে আমরা গিফটেড করব, তাই না? সো বলো তো কাকে কাকে গিফট দেওয়া যায়? আমরা এই বইটাই তোমাদেরকে গিফটেড করব। এই যে বইটা আছে, যারা পাও নাই তাদেরকে আমরা গিফটেড করব। সো দেখো, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ কতটা ইফেক্টিভ তোমাদের জন্য। সো এই বইটাই তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, নেওয়া নাদিয়া আফরিন মনি, তুমি আমাদের পেজে নক করো আপু, পেজে নক করো, ইনশাল্লাহ তোমাকে একটা সুন্দর গাইডলাইন দিয়ে দিবে, ঠিক আছে? তো দেখো, আমাদের যারা ভর্তি হতে চাও শেষ সময়ের প্রস্তুতিতে তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে। সো কাকে দেওয়া যায় বলো তো, কে কে চাও?
কে কে চাও? আমাদের টিম অবশ্যই অ্যানালাইসিস করে বের করে রেজাল্ট জানাই দিবে। ওকে, আমি পাইনি। ওকে, পেজে মেসেজ করো, আমি পাইনি। আচ্ছা, যারা তারা কি এই ক্লাস করতে পারবে? হ্যাঁ, এই ক্লাস তো সবার জন্য ইফেক্টিভ, সবার জন্য। ওই যে জীববিজ্ঞান ক্লাসটা সবার জন্যই, কারণ এখানে বিজ্ঞান হবে। ওকে, সো আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা একটু বলো। হৈমন্তী হিমু, ও তো মাঝখানে আইছো, ওর তোমার নাম তো আমি মাঝখানে পাইছি, আমি পাই নাই। আচ্ছা ঠিক আছে, মারিয়া ইসলাম, আমি চাই আলোর রোশনি চাই। ওকে, সবাই মোটামুটি চাই। সো আমাদের টিম এটা অ্যানালাইসিস করে তোমাদের জন্য নামটা বলে দিবে। আমি না, আমি শাশুড়ি। আচ্ছা, তো আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা একটু বলে দাও। দান করুন, ওকে, ফি সাবিবিল্লাহ, দান করে দিলাম। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই একটু জানাই দাও। অবশ্যই ভাইয়াকে একটু জানাই দাও যে আজকের ক্লাসটা কেমন লাগছে, বুঝতে পারছো কিনা। এবং অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিও, তোমরা যারা এখনো টাইম লাইনে রাখো না এটা, অবশ্যই টাইম লাইনে রাখো, কারণ এই ক্লাসটা তোমাদের জন্য যতটা ইফেক্টিভ হবে সেটা আসলে কল্পনাও করতে পারতেছো না। ইনশাল্লাহ তোমাদের খুব ভালো লাগবে। ওকে। ওকে, হেনা আক্তার বলছে ভাই আমাকে জাকাত দিয়ে দেন। আচ্ছা, জাকাত দিয়ে দিলাম। আমার যদি সেই ক্ষমতা থাকে তাহলে ইনশাল্লাহ জাকাত দিয়ে দিব, ঠিক আছে। তো আজকে তাহলে ক্লাসটা আমরা তাহলে ক্লাসের ইতি টানবো। সবাই আশা করি যে ভালো লাগছে, এবং ইনশাল্লাহ আগামীকালে ক্লাসে ইনশাল্লাহ উপস্থিত থাকবা। তাহলে ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটাও জানাই দিবে তোমাদেরকে আগামীকাল। সো তাহলে সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তাহলে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো তাহলে ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।